হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গল্পটি পাঠিয়েছেন ওয়েন্দিরিলা জাহান নীরা, আর সম্পাদনার দায়িত্বে আছেন জীবন ভাই, আর কণ্ঠে আছে আমি ইফতি। চলুন শুরু করা যাক। কয়েকদিন আগে আমার রুমে এক কাপ কফি নিয়ে আসেন। আচ্ছা, উনি হলেন আমার প্রাক্তন এবং আমি ওনার। উনি হলেন সমুদ্রা আহমেদ, আমি নীরা। আমি ওনার বাসাতেই ভাড়া থাকি। বাবা মার ছোট ছেলে। যখন বাসাটা ভাড়া নিয়েছিলাম জানতাম না বাসাটা তার, জানলে হয়তো নিতাম না। আমি যখন বাসাটা ভাড়া নিয়েছিলাম সে দেশে ছিল না, আঙ্কেল আন্টি থাকেন শুধু। তার বড় ছেলে বউ সন্তান নিয়ে আলাদা, তাদের মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছোট ছেলে বিদেশে। আর আমি একটা থাকার জায়গা খুঁজছিলাম। বলা গেলে টোনাটুনির সংসারে আমি ছিলাম সব বিগত 7 মাস যাবৎ। সকালে আন্টি ঘুম থেকে উঠিয়ে দিতেন, খাওয়া করে ভার্সিটি চলে যেতাম। ভার্সিটি থেকে এসে আন্টিকে কাজে সাহায্য করতাম। কাজ তেমন কিছু জানতাম না, আম্মু খুব একটা করতে দিত না, তাই আর শেখা হয়নি। তবে আন্টির কাছে এসে অনেক কিছুই শিখেছি। পড়াশোনা করার পর বাকি সময়টা আঙ্কেল আন্টির সাথে ভালোই কেটে যেত। 7 মাস পর আসলেন আমার প্রাক্তন মানে জনাব সমুদ্র। তাকে এখানে দেখে প্রায় ভিমরি খাওয়ার মতো অবস্থা। নিজেকে সামলে নিয়ে চুপচাপ তার সামনে দাঁড়িয়ে আছি। সে বলল, আপনি এখানে? আন্টি বলল, নীরা রে, সমু আমাদের বাসায় ভাড়া থাকে। কিছু না বলে তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? সে রাগী গলায় বলল, মা তুমি যাকে তাকে বাসায় রাখো কেন? আমি আর কিছু না বলে চলে আসলাম আমার রুমে। গোটা দুপুরে আর রুম থেকে বের হয়নি। কি করব বুঝতে পারছি না। এতদিন পরে তার সাথে দেখা হয়ে যাবে তার স্বপ্নেও ভাবিনি। তাকে তো বলেছিলাম ইচ্ছে করে তার সামনে আর কোনোদিন আসবো না, কিন্তু আজ উফ, খোদা রহম করো। বাসাটা ছেড়ে দিতে হবে, কিন্তু অন্য বাসা পেতে তো সময় লাগবে। কি করব আমি? এগুলো ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে জানি না। সন্ধ্যে আন্টি ডেকে দিল, এই নীরা উঠ, সন্ধ্যা হয়ে গেছে, যা ফ্রেশ হয়ে আয়, আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ আন্টি, আমি আসছি। ফ্রেশ হয়ে গিয়ে দেখি সমুদ্র সাহেব আঙ্কেলের সাথে গল্প করছে। আমাকে দেখেও না দেখার ভান করলো, আমিও তাকে দেখে না দেখার ভান করলাম। আন্টি পায়েসের বাড়িটা হাতে দিয়ে ছেলের কাছে গেলেন। অনেকদিন পর আদরের ছেলেকে পেয়েছে। দেখলাম আন্টি তার ছেলের সাথে ব্যস্ত, তাই নিজে গিয়ে পানি খাচ্ছিলাম। হঠাৎ করে হাত থেকে গ্লাসটা পড়ে গেল। সবাই দৌড়ে এলো। আন্টি বলল, নীরা তোর আসার কি দরকার ছিল? আমাকে বললেই তো হতো। আমি বললাম, তুমি তো ব্যস্ত ছিলে তাই আর বলিনি। সে বলে উঠল, গ্লাসটা তো ভাঙলেন, এর দাম কি দিবে? আমি দিব। সরি, ইচ্ছে করে ভাঙিনি। তা জেনে আমার লাভ নেই। রুমটা পরিষ্কার করে দিন, দেখবেন যেন একটা কাচের টুকরো না থাকে। জি আচ্ছা। সে চলে গেল। আন্টি বলল, নীরা তুই রুমে যা, আমি করছি। না আন্টি, আমি করে দিচ্ছি, কাজ আছে, হাত কেটে যাবে তোমার। আর গ্লাসের দামটা বাড়ি ভাড়ার সাথে দিয়ে দিব। নীরা তুই সমুর কথায় রাগ করিস না, ছেলেটার যে কি হয়েছে বুঝতে পারছি না। আগে তো এরকম করতো না। তুই রাগ করিস না মা। না আন্টি, রাগ করিনি। তুমি তোমার ছেলের কাছে যাও, যাও গল্প করো। কতদিন পর ছেলেকে কাছে পেলে বলো। তা ঠিক, যাই। আর শোন সাবধানে মা, কাজ দিয়ে আবার হাত কাটিস না যেন। না, যাও তুমি। মনে মনে ভাবছি, একটা মানুষ এতটা পরিবর্তন হয় কি করে? এত রাগ কিসের আমার উপর? আমি তো সম্পর্কটা ভাঙিনি। সে আমাকে চাইনি, তাই নীরবে চলে এসেছি। বাসাটা পাল্টাতেই হবে, দেখি নতুন বাসা খুঁজি। এগুলো ভাবতে ভাবতেই আনমনে আঙুলটা কেটে গেল। তা যাক, পরিষ্কার করে রুমে চলে আসলাম। এসে দেখি আম্মুর 2টা মিসড কল ব্যাক করলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কল দিয়েছিলে? বাইরে ছিলাম। হ্যাঁ, কিরে তুই বাড়িতে আসবি না? কতদিন দেখি না তোকে। মা যাব, একটু ব্যস্ততা তা কমুক, যাব। বাবা কেমন আছে গো? ভালো আছে। শোন, তোর জন্য না একটা ভালো সম্বন্ধ এসেছে। ছেলে সিভিল ইঞ্জিনিয়ার, তোর মামা এনেছে। ভালো না? কথাটা শুনতেই কেমন জানি খারাপ লাগলো, বুঝলাম না কেন। আনমনি ভাবতে বসলাম, আর সমুদ্র মনে পড়লো, ধুর আমি তো তার প্রাক্তন। মা পড়াশোনাটা শেষ করি, নিজে কিছু একটা করি, তারপর না হয় বিয়ে নিয়ে ভাববো। ওই ছেলেকে নিয়ে আপুর খালাতো বোনকে বিয়ে দিয়ে দাও। তোর বাবাও তাই বললো, আগে লেখাপড়াটা শেষ করো। আচ্ছা মা, ভালো থেকো, রাখি কেমন? অ্যাসাইনমেন্ট করার আছে গো। আচ্ছা রাখ। ভাবলাম ছাদে যাই, ভালো লাগছে না, একটু হাই হাই করে বাতাস খেয়ে আসি। ছাদে গিয়ে বসেছি, মাত্র দেখি সমুদ্র সাহেব ফোনে কথা বলতে বলতে ছাদে এসেছে। আমাকে দেখিয়ে বলল, আমার ধারণা ভুলও হতে পারে, আমি তো তার কেউ না যে আমাকে দেখিয়ে দেখিয়ে কথা বলবে। জানো, এখানে তোমায় ছাড়া একটুও ভালো লাগছে না, তোমায় খুব মনে পড়ছে। কি করি বলো তো? একটা আপ্পা দাও তো, মানে
চুমু দাও তো, মনটা ভালো হয়ে যাবে। আমি নেমে এলাম, কারোর পার্সোনাল মুহূর্তে থাকা উচিত না। এসে দেখি আন্টি খাবার সাজাচ্ছে, আমিও হেল্প করলাম। সমু, খেতে বসছি, নিচে আয়। সমুদ্র সাহেব এলেন আর রাগী গলায় বললেন, মা, ছাদটাও কি শেয়ার করো নাকি যাত্রার সাথে? এখন কি তোমার ভাড়াটের সাথেও খেতে বসতে হবে? আমি আর ছাদে যাব না, ছাদ শেয়ার করতে হবে না, আর আমার সাথে বসে খেতে হবে না। আন্টি বলল, নীরার কথা বাদ দে তো, রাগ করিস না। ও যা বলে আমার কাছে তুই আয়, খেতে আয়, বস। আমি একটু খেয়ে উঠে যাচ্ছিলাম, সে বলে উঠল, কে জানি বলেছিল খাবার নষ্ট করলে আল্লাহ পাপ দেয়, তাই পাতে যা থাকে তা খেয়ে উঠতে হয়। আমি একটু খেয়ে উঠে যাচ্ছিলাম, সে বলে উঠল এই কথাটা। আমি আবার বসে গেলাম, খাচ্ছি আর ভাবছি আমার কথাগুলো এখনো মনে আছে দেখছি। খাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেলাম। আমার ঘরটা তার ঘরের পাশেই, আগে তো ফাঁকাই থাকতো, আজ থেকে উনি থাকবেন। তার যেথায় ইচ্ছা থাকুক, আমার কি। রাত 2:35 ফোন বাজছে। অচেনা নাম্বার, একরাশ বিরক্তি নিয়ে ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি স্পর্শ। কে স্পর্শ? এই নামে তো কাউকে চিনি না। কে আপনি? আপনি কি ঘুমাচ্ছিলেন? এখন রাত 2:30 বাজে, এই সময় কি কেউ জেগে থাকে? ওহ তাই তো, সরি, আপনি ঘুমান, আমি কাল কল দিব। আর মিস নীরা, ঘুমের মধ্যে আপনার কণ্ঠ কিন্তু আমার দারুণ লেগেছে। শুভরাত্রি। কিছু বলার আগেই সে কলটা কেটে দিল। কে স্পর্শ? আমার নামই বা কী করে জানেন? দূর, ঘুম পাইছে, ঘুমাবো। সকালে ঘুম থেকে উঠেছি, রেডি হয়ে ভার্সিটি যাবে এমন সময় আঙ্কেল বলল, নীরা তুমি কি ভার্সিটি যাচ্ছ? জি আঙ্কেল, কেন? কি বলবে তুমি? সমুদ্র পাশেই ফিরেছে বলে একটা ছোট আয়োজন করব খাওয়া দাওয়ার। ওর বন্ধু বান্ধবী আর কিছু আত্মীয় আসবে। তুমি কি একটু আজ আমার সাথে থাকতে পারবে? হ্যাঁ পারবো, বলো কখন থাকতে হবে? এই সন্ধ্যার দিকে। বুঝই তো, বয়স হয়েছে। হ্যাঁ, সেজন্য তো পাশের ফ্ল্যাটেই আন্টিরা তোমাকে। বলবো নীরা, তুমি কি যে বলো না। আচ্ছা আঙ্কেল, ও আন্টি, আমি গেলাম গো। আন্টি বললে, নীরা গেলাম বলতে নেই, বলতে হয় আসি। তোকে না কতবার বলেছি বলবি আসি। এবার সমুদ্র সাহেব রুম থেকে বের হয়ে বলল, তার কি কারো কথা বোঝার বা শোনার ইচ্ছা আছে? সে তো নিজে সব বুঝে। আমি কিছু না বলে আন্টিকে বললাম, আচ্ছা আমি আসি, লেট হয়ে যাচ্ছে। সাবধানে যাস মা। আন্টি। ক্লাস করছি, কোন একটা বাদুর কলের উপর কল দিয়েই যাচ্ছে। দেখি আম্মু কল দিয়ে যাচ্ছে। ক্লাস শেষ করে আম্মুকে কল দিলাম। কি গো আম্মু, ক্লাসে ছিল, এত কল দেবার কি আছে? শোন, তোর মামা যে ছেলেটাকে দেখেছে সে তোর নাম্বার নিয়েছে, কল দিলে ভালো মতো কথা বলিস। তোর যা কথা বলার শ্রী। মা, আমি যেমন তেমনই। আর নাম্বার কেন দিয়েছ? ধুর, আচ্ছা রাখো, দেখি। পরে অচেনা নাম্বার থেকে কল এলো। হ্যালো, কে বলছেন? আমি স্পর্শ। আপনার মামা আমাকে। ও আচ্ছা, ইঞ্জিনিয়ার সাহেব, তো বলেন কি বলতে চান? একটু দেখা করা যাবে এখন? আপনি যেখানে ভালো মনে করেন সেখানেই। আচ্ছা, আমি তো বাসায় যাচ্ছিলাম, আমার বাসার সামনে একটা ক্যাফে আছে, ওখানে যাই। আমি ঠিকানা টেক্সট করে দিচ্ছি। এসে দেখি উনি বসে আছেন। আমাকে দেখে বলে উঠল, নীরা। আমি এইদিকে গেলাম তার কাছে। কেমন আছেন? বসেন। ভালো আছি, আপনি? তো কোনো দরকার ছিল কি? হ্যাঁ একটু ছিল। দিন কফি শুরু করেন। কথা বলতে বলতে দেখি সমুদ্র তার এক বন্ধুর সাথে এসেছে। আমাকে স্পর্শর সাথে দেখে খুব একটা ভালো লাগেনি তার, তা বোঝাই যাচ্ছে তার মুখ দেখে। কিন্তু কেন তার ভালো লাগে না? আমি বা জনাব স্পর্শ তো তোকে কিছু করিনি তাহলে? স্পর্শ তেমন কিছু বলল না, শুধু বলল, সময় করে একদিন বলবো। আচ্ছা তো আজ উঠি, আমি নামিয়ে দিয়ে আসি। গাড়ি আছে আমার সাথে? না থাক, কাছে আমার বাসা। ভালো থাকবেন নীরা। জি আপনিও। সমুদ্র দেখে আছে লাল চোখ নিয়ে, এই মনে হয় আমায় খেয়ে ফেলবে। বারবারই আমার চোখ আমি ভয় পেতাম, এখনো পাই। তার চোখের দিকে আমি 30 সেকেন্ডও কখনো তাকিয়ে থাকতে পারিনি। কেমন যেন এক ভয় কাজ করত। কিন্তু আজ চোখ দেখে বেশি ভয় লাগছে। কিন্তু কেন? কিছু বলতে চাই সে? কি বা কথা থাকতে পারে? বাইরে এসে দেখি সে রক্তবর্ণ চোখ করে আমায় দেখছে। তার চোখের চাহনি উপেক্ষা করে আমি চলে আসলাম বাসায়। কিছুক্ষণ পরে সেও এলো। সারা দুপুরে কেউ কারোর সাথে কথা বলিনি। আঙ্কেল আর আমি গেস্টদের দাওয়াত দিলাম। তাকে বলা হলো তার বন্ধু বান্ধবদের যেন সে ইনভাইট করে। সাথে তার বন্ধু বান্ধবরা এনজয় করে, আর নিচে আন্টি আর আঙ্কেলের গেস্ট সবাই ক্লান্ত প্রায়। ভাবলাম কফি নিয়ে আসি। আঙ্কেল আন্টিকে দিলাম। সে বলে উঠল, আমার রুমে এক কাপ কফি নিয়ে আসুন। আচ্ছা। সে রুমে চলে গেল। কফি নিয়ে রুমে ঢুকলাম। সে বলল, কালো রুমে ঢুকতে হলে পারমিশন নিতে হয়, জানেন না? সরি। দরজায় টোকা মেরে বললাম, আসতে পারি? এসে তো গেছেন, দিন কফি দিন। নিন। হুট করে হতচ্ছাড়া মোবাইলটা বেজে উঠল। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন?
ওয়ালাইকুম আসসালাম। আমি স্পর্শ। নাম্বারটা বুঝে এখনও সেফ লিস্টে ওঠার যোগ্যতা পাইনি? না না, সেরকম কিছু না। বেশ, লজ্জা পেয়ে গেছি। তাহলে কীরকম কিছু? আসলে ব্যস্ত ছিলাম, সময় পাইনি। দেখি সমুদ্র সাহেব রাগে চলে যাচ্ছে। ও, তা এখন ফ্রি আছেন? সত্যি বলতে একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। আমি ফ্রি হয়ে নক করছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো? না না, অপেক্ষা করতে হবে না, আমি ফ্রি হয়ে নক দিব। রাখি এখন। আচ্ছা। কল কেটে দেওয়ার সাথে সাথে সমুদ্র সাহেব বলে উঠল, নতুন প্রেমিকা বুঝি? তা জেনে আপনার লাভ? তাই তো আমার লাভ। আপনার জানার কোনো দরকার নেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জি করেন। এই ছেলেটাই কি সেই ছেলেটা, মানে কফি শপের ছেলেটা? নাম কি ওর? স্পর্শ। কেন? ও, কি করে ঠিক জানি না, তবে আম্মু বলল সিভিল ইঞ্জিনিয়ার, বাড়ি থেকে ছেলে দেখছে, ওনাকে পছন্দ করেছে, তাই আজ দেখলাম আর কি। ও, ভালো তো, ধনী ছেলে। আর কি চাই বলো? স্পর্শর কাছে নতুন স্পর্শর খোঁজে যাচ্ছ? সমুদ্র আহমেদ, নিজের সীমারেখা অতিক্রম করবেন না। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। আমি গেলাম। শুভরাত্রি। কিছু বলার সুযোগ না দিয়ে চলে এলাম। আঙ্কেল আন্টি ঘুমিয়ে পড়েছে। আমিও বাড়ির সব লাইট অফ করে নিজের রুমে চলে এলাম। তখনই স্পর্শের টেক্সট। নীরা আছেন? নাম্বারটা সেভ করে নিলাম। আমি কল দিলাম। হ্যালো। যে বলেন নীরা। আমার তো কিছু বলার নেই, আপনি কল দিয়েছিলেন, তখন ব্যস্ত ছিলাম তাই এখন কল দিলাম। ও, তো আমাকে কেমন লাগলো আপনার বলেন তো? ভালো লেগেছে। তো আমাকে বিয়ে করছেন? আসলে স্পর্শ, আমার সময় লাগবে নিজেকে প্রতিষ্ঠা করে তবেই বিয়ে করব। আর আর কি? কাউকে পছন্দ করেন? তা কি বিয়ে করতে চান? না, বিয়ে করতে চাওয়ার মতো কেউ নেই, তবে কাউকে ভালোবাসি, আর তাকে ভালোবাসার জন্য আমার তাকে প্রয়োজন হয় না। আমি ওয়েট করতে রাজি আছি, কিন্তু বিয়ের পর আমাকে ভালোবাসতে হবে। ভাগ করতে পারবো না আপনাকে কারোর সাথেই না। অন্য কাউকে বিয়ে করে ফেলেন, ভালো থাকবেন। আপনার সাথে ভালো থাকতে চাই। আমি কষ্ট পেতেও রাজি আছি, অপেক্ষা করতেও রাজি আছি। আমার না ঘুম পেয়েছে, অন্যদিন কথা বলবো। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। সকাল হয়ে গেল, অনেক কাজ। আজ বাসায় ওর আসার জন্য একটা গেট টুগেদার আছে। সব কাজ প্রায় শেষ। যাক বাবা, একটু শান্তি পেলাম। মা সবাই, মানে মেয়েরা শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি নীল রঙের। তুমিও পরবা। এই যে নীরা, নাকি নাম আপনার? আপনিও নীল শাড়ি পরবেন? আমার নীল শাড়ি নেই। তাহলে পার্টিতে আসার দরকার নেই। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম 2 মিনিটের মতো। এর মধ্যে আন্টি বলল, শোন, তুই কি দিন দিন ছোট হচ্ছিস? কথা বলে ভুলে যাচ্ছিস। এই নীরা, তোর যেভাবে ইচ্ছা তুই আসিস। বলে আন্টি রুমে গেল। আমি তার একটু কাছে গিয়ে বললাম, আপনি যখন যা চেয়েছেন তাই তো করে এসেছি প্রথম থেকে, তাই আজও তাই করব। যাব না আপনার পার্টিতে। বলে চলে আসলাম রুমে। কান্না পাচ্ছে, কিন্তু কেন? আমার তো কান্না পাওয়ার কথা না। আমার তো অভ্যস্ত হয়ে গেছে শুরু থেকেই তার অবহেলা পাওয়ার। খুব কান্না পাচ্ছে। ওয়াশরুমে গিয়ে ট্যাপ জোরে ছেড়ে কাঁদতে লাগলাম। কান্নার পর অনেকটা শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়। ওয়াশরুম থেকে রুমে এসে দেখি একটা শপিং ব্যাগ বিছানায় পড়ে আছে, উপরে লেখা, এখন তো শাড়ি পরতে কোনো সমস্যা নেই। ব্যাগটা খুলে দেখি একটা কাতান নীল রঙের শাড়ি, সাথে 2 ডজন পলা রং এর রেশমি কাচের চুড়ি, তার লাল রঙের। বুঝতে পারছি না কে দিল, আঙ্কেল আন্টি না সমুদ্র। ধুর, সমুদ্র কেন দিবে? ও চাই না আমি অনুষ্ঠানে যাই। একবার জিজ্ঞাসা করবো আন্টিকে, সে যে দিয়েছে নাকি। না থাক, যদি না দেয় আন্টি। যদি সমুদ্র দেন, তখন আন্টিকে কি বলবো যে সমুদ্র আমাকে কেন দিল? ধুর, মাথা কাজ করছে না। কি করব? যাব না থাকবো? না, যাব না। কিন্তু শাড়িটা কি করব? পরবো না পরবো না? বাঙালি নারী শাড়ি সামলে পেলে চুপচাপ দেখতে পারে? এটা সম্ভব? তা আমি আর পারলাম না, পরে ফেললাম। নীল শাড়ি, হাত ভর্তি লাল রেশমি চুড়ি, কাচের চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক লাল, কানে ঝুমকা। চুলগুলো ছেড়ে বেশ ভালো লাগছে নিজেকে, চলার মতো আর কি। কালো মানুষকে এর থেকে ভালো লাগতে পারে না। নিজেকে আয়নায় দেখছিলাম। আন্টি এসে বলল, ওমা নীরা, কি সুন্দর লাগছে মা তোকে। তাই? আয়, কালো টিকা লাগিয়ে দেই, কারোর নজর না লাগে যেন। দাও। তখন সমুদ্র সাহেব মা মা করে চেঁচাচ্ছেন। মা, মা কই তুমি? আর উপরে কে যেন লাইট ডেকোরেশন করছে। আন্টি কিছু বলার আগে আমি বললাম, আমি করেছি। যে কাজ পারে না সেটা না করাই ভালো মিস নীরা। সব কাজ সবাইকে দিয়ে হয় না। আন্টিকে কে জানি ডাকলো, আন্টি চলে গেল। এবার আমি বললাম, জানি আপনাকে দিয়ে যেমন ভালোভাবে কথা বলা হয় না, ঠিক তেমনই সবাইকে দিয়ে সব কাজ হয় না। সে আমার দিকে তাকিয়ে আছে, কোনো জবাব দিল না। শুধু বলবো, নীরা, তোমায় খুব সুন্দর লাগছে।
আমি বললাম কি? কিছু না। আর হ্যাঁ, উপরে আসেন, কাজ আছে অনেক। আচ্ছা যাচ্ছি। উপরে গিয়ে দেখি লাইট সব ঠিক আছে। সে তার ফ্রেন্ড নিয়ে আড্ডা দিচ্ছে। আমি আর আন্টি খাবার নিয়ে তাদের দিচ্ছিলাম। একজন বলল, আন্টি এই মেয়েটা কি নতুন দেখছি? উনি সমুদ্র সাহেব বলে উঠলেন, আমাদের বাসায় ভাড়া থাকে, ভাড়াটিয়া। আন্টি বললেন, আমার মেয়ের মতোই, বলেই চলে গেলেন। খুব জোরে গান বাজছে, আমি এক কোনায় বসে আছি। সে সময় একজন বলল, হাই আমি রেহান, সমুদ্র ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, রাজ ভাইয়ের ছোট ভাই। হ্যালো আমি নীরা। শুনলেনই তো, ভাড়াটিয়া। যাই হোক, আন্টি তো বললেন মেয়ে হন, তা আপনি বসে আছেন একা একা, আমরা গল্প করতে পারি? হ্যাঁ শিওর। আমরা গল্প করছিলাম আর আমাদের দিকে জনাব সমুদ্র আহমেদ তাকিয়ে আছে। আমি তার চাহনি আবারও সম্পূর্ণভাবে উপেক্ষা করলাম। সবার মধ্যে একজন বলে উঠল, পার্টিটা মরা লাগছে, ড্যান্স না হলে হয়? হাই সবাই, চলেন ড্যান্স করি। না না থাক, আরে আসেন না প্লিজ। আচ্ছা, ড্যান্সের পার্টনার চেঞ্জ করা হচ্ছে। এক প্যারায় আমি সমুদ্রের কাছে চলে এসেছি। লাইটও খুব একটা উজ্জ্বল না। বুঝতে পেরে চলে যেতে চাইলাম যে জোর করে নিজের কাছে টেনে নিয়েছে। অনেক চেষ্টা করলাম নিজেকে ছাড়ানোর, কিন্তু পারলাম না। আর এত জোরে ধরে আছে আমাকে যে ব্যথা লাগছে। সহ্য না করতে পেরে বলে উঠলাম, সমুদ্র আমার ব্যথা লাগছে, ব্যথা পাচ্ছি আমি। সে বলল, কেবল তো শুরু নীরা, আরও অনেক পাওনা আছে তোমার। কেন, কি করেছি আমি? নিজের মুখটা আমার কাছে এনে বলল, কষ্ট দিয়েছ আমায়, সব শোধ নিব আমি। কিছু বলতে যাবো, লাইট জ্বলে উঠল। আমি বললাম, এবার ছাড়ুন, মানুষ খারাপ বলবে। সে ছেড়ে দিল। পার্টি শেষ হতে হতে 12:30 মতো বেজে গেল। আঙ্কেল আন্টি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে, সবাই চলেও গেছে। আমি ছাদে জিনিসগুলো গুছাচ্ছি। সমুদ্র সাহেব সিগারেট টানছেন। হঠাৎ পেছনে কাউকে অনুভব করলাম। পেছনে ঘুরতে দেখি সে আমার খুব কাছে। সরে যাচ্ছিলাম, সে টেনে কাছে নিয়ে নিল। হঠাৎ পেছনে কাউকে অনুভব করলাম। পেছনে ঘুরতে দেখি সে আমার খুব কাছে। সরে যাচ্ছিলাম, সে টেনে কাছে নিয়ে নিল। ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছি না। এত শক্ত হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মুখ গুজে আছে। বুঝলাম ওর মন খারাপ বা কোনো কিছু নিয়ে আপসেট হয়ে আছে। আগে যখন ওর মন খারাপ হতো তখন ঠিক এভাবেই শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে থাকতো। বললাম তাকে, মন খারাপ আপনার? কি হয়েছে জানা? সে আরও কাছে টেনে বলল, কিছু না নীরা। আচ্ছা তাহলে ছাড়ুন আমায়, কেউ দেখলে ব্যাপারটা শোভনীয় হবে না, তাই না? সে কাঁধে একটা আপ্পা মানে চুমু দিয়ে ছাদ থেকে নেমে গেল। সব প্রায় গোছগাছ করে আমিও রুমে আসলাম। ফোনটা রুমেই রেখে গিয়েছিলাম, দেখি স্পর্শের 5টা মিসড কল। তাই ফ্রেশে কল ব্যাক করবো ভাবলাম, তার আগেই তার কল চলে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ব্যস্ত কি আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ব্যস্ত ছিলাম। আমার ল্যান্ডলর্ডের ছেলে বিদেশ থেকে ফেরার বাসায় একটা ছোট পার্টি ছিল। ও, কি করছেন? অনেক ক্লান্ত, ঘুমাবো ভাবছি। ও আচ্ছা ঠিক আছে, কাল একটু দেখা করতে পারবেন? কোথায়? যেখানে আপনি ভালো মনে করেন। আপনার বাসার কাছের ক্যাফেটা কিন্তু ভালোই, চাইলে ওখানে ওয়েট করতে পারেন। আচ্ছা ঠিক আছে। কয়টা দেখা করবেন? বিকাল 5টা। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি নীরা। ঘুম ক্লান্ত ছিলাম, বিছানায় গাইলিয়ে দিতেই ঘুমিয়ে গেছি। নীরা, এই নীরা, ওমা বেলা 12টা বেজে গেছে, এবার তো ওঠ। আন্টি একটু ঘুমোই না। না আর না, 12টা বাজে মা, উঠ। কয়টা বাজে? চোখগুলো বড় বড় করে, 12টা। আন্টি আমার ক্লাস 9টায় ছিল, ডাকুনি কেন? ধর ক্লাসটা মিস হয়ে গেল। আচ্ছা ব্যাপার না, তুই ঘুমোচ্ছিলি তাই ডাকিনি। সমুদ্র ডাকতে দিচ্ছিল না, বলল অনেক রাতে নাকি ঘুমিয়েছিস। ও নাই, ফ্রেশ হয়ে খেতে আয়। যাচ্ছি, যাও। পুরো দুপুরটা কেটে গেল একরকম করি, আঙ্কেল আর আন্টির সাথে গল্প করে। সমুদ্র সাহেব বাসায় নি, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। বিকেল 5টায় স্পর্শ কল এলো, নীরা আপনি চলে এসেছেন? না যাইনি, আমার যেতে 20 মিনিটের মতো লাগবে। ও আচ্ছা আসেন। আচ্ছা। ক্যাফেতে এসে দেখি উনি সেদিন কার জায়গাতে বসে আছেন। হাই নীরা। হ্যালো, কেমন আছেন? ভালো, বসুন। আমি খাবার অর্ডার দিয়েছি। ও ভালো। তো আজ ডাকলেন কেন? এমনি, তেমন কোনো কারণ নেই। কিছু বলতে যাব দেখি সমুদ্র তার বন্ধুদের নিয়ে ক্যাফেতে ঢুকছে। এর মধ্যে খাবারও চলে এলো। নিন নীরা, শুরু করুন। জি আপনিও নিন। খেতে খেতে অনেক কথাই হলো, তার পছন্দ অপছন্দ, আমার পছন্দ অপছন্দ এগুলোই। সমুদ্র দেখে আছেন গোমরা মুখ করে, অনেক রেগে আছে মনে হয়। খাওয়ার এক প্যারায় আমার ঠোঁটে কিছু লেগে যায়। নীরা আপনার ঠোঁটে কি জানি লেগে আছে, কোথায় দেখতে পাচ্ছি না যে। সে নিজেই টিস্যু দিয়ে মুছিয়ে দিলেন। এটা দেখার সাথে সাথে সমুদ্র আমার কাছে এসে বললেন, মিস নীরা, মা আপনাকে ডাকছে, চলুন। আমি চমকে গিয়ে বললাম, আপনাকে তো ফোন দেইনি। স্পর্শ কিছুই বুঝছে না। আমি বললাম, স্পর্শ উনি আমার বাড়িওয়ালার ছেলে সমুদ্র।
হ্যাঁ সমুদ্র, হ্যালো। নীরা, চলুন, আপনি যান, আমি আসছি। আচ্ছা স্পর্শ, আজ আমি উঠি, অন্যদিন কথা হবে। আচ্ছা নীরা, ভালো থাকবেন। আপনিও বাইরে এসে দেখি সমুদ্রের চোখ নাক সব লাল হয়ে গেছে। গাড়িতে ওঠো, আমি একাই যেতে পারবো। কিছু বলার সুযোগ না দিয়ে হাতটা টেনে গাড়িতে ছুঁড়ে মারলেন। আপনি কি পাগল? ভালো হয়ে দেখলাম লাভ নেই। বাইরে এসে দেখি সমুদ্রর মানে মানে কিছুই না। শোনেন, আমাদের বাসা থেকে এগুলো করা যাবে না। মানুষ খারাপ বলতে পারে, আপনাদের আমরা কেন নেব? কে বলতে বলছেন আপনি? আর শুনুন, আমি বাসায় ভাড়া থাকি, ফ্রি থাকি না যে মানুষ খারাপ বলবে। আর বললে আপনার কি? আমাকে বলবে আপনার তো কিছুই হওয়ার না। আপনার কি জনাব সমুদ্র? আমার অনেক কিছু। এই কথাটা বলেই জোরে গাড়িটা ব্রেক করলো। দেখলাম বাসে এসে গেছি। সেটাকে গাড়ি থেকে বেরিয়ে চলে গেল। জোরে ধাক্কা দেওয়া পায়ের ব্যথা পেয়েছি তখন বুঝতে পাইনি। এখন হাঁটতে যাই, ঠিক বুঝতে পেরেছি। পা খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় ঢুকলাম। আন্টি দেখে বলল, ও মানিরা, পায়ে কি হয়েছে মা? একটু ব্যথা পেয়েছে গো আন্টি। কীভাবে? আচ্ছা বাদ দাও না। সে বলে উঠল, মা তোমার ভাড়াটিয়া বাইরে কি করে তার খেয়াল করো? কি হয়েছে রে সমু? কি করে? আমি বললাম, বলেন কি করি? সে বলল, মা সে বাইরে এক ছেলের সাথে রোজ দেখা করে। বন্ধু হয় হয়তো, না বন্ধু হয় না। তাহলে অন্য কিছু হয়। রোজ ক্যাফেতে দেখা করে। মানুষ কি বলবে বলো? নীরা, কি বলছে সময় এগুলো? না আন্টি, রোজ দেখা করি না, আজ নিয়ে 2 দিন দেখা করছি। বাসা থেকে ছেলে দেখেছে আর ওনাকে পছন্দ করেছে হয়তো, তাই আমাকে দেখা করতে বলেছিল। ওমা তাই নাকি? ছেলে কি করে? বাসা কোথায়? নাম কি? তোর পছন্দ হয়েছে? আন্টি আমি অত কিছু জানি না। নামে স্পর্শ, ছেলে ইঞ্জিনিয়ার, আর কিছু জানি না। বা ভালোই তো। আচ্ছা শোনো, রুমে গেলাম, ফ্রেশ হয়ে আসছি। সে বলে উঠলো, মা তুমি ওনাকে কিছু বলবে না? কি বলবো? আর কেন বলবো? বাড়ি থেকে ছেলে দেখছে, আর ওর পছন্দের কেউ থাকলেও তো কিছু বলতাম না। একজন প্রাপ্তবয়স্ক, পছন্দ থাকতেই পারে। এই নীরা শোন, একদিন ছেলেটাকে বাড়িতে নিয়ে আসিস তো। আচ্ছা আন্টি। রুম থেকে চেঁচিয়ে বলছি, সমুদ্র হয়তো রাগ করে চলে গেছে কোথাও। ফ্রেশ হয়ে এসে দেখি আন্টি টিভি দেখছে। সেই সিরিয়াল, উফ আল্লাহ আর পারি না। আম্মু আর আন্টি দুটোই সেম। বেশ বিরক্ত নিয়ে বললাম, তুমি টিভি দেখো, আমি ছাদে গেলাম। আচ্ছা। ছাদে গিয়ে ভূত দেখার মতো চমকে উঠলাম। দেখি সমুদ্র সাহেব সিগারেট টানছে। তাকে দেখে নেমে যাচ্ছিলাম। নীরা, কথা আছে, যেও না। কি করে বুঝলেন আমি এসেছি? তোমার উপস্থিতি আমি আগের মতোই এখনো টের পাই। এদিকে এসো, বলেন কি বলবেন? ছেলেটাকে পছন্দ করে ফেলেছ? খারাপ না, ভালোই উনি। ভালোবাসতে পারবো না কাউকে? চেষ্টা করে দেখতে হবে। ও, ভালোবাসা আমি এখনো না, একটুও না। কিন্তু চোখ তো অন্য কথা বলছে। তাহলে ভুল বলছে। প্রায় দুজনই 5 মিনিটের মতো চুপচাপ আছি। সে বলল, চুপ কেন? নীরবতা এক ধরনের ভালোবাসা, সেটা বোঝার সামর্থ্য সবার থাকে না। তাই তো, আমি তো সামর্থ্যহীন। তো কবে থেকে আবার সিগারেট ধরলে? অনেকদিন হলো, হিসাব করিনি। সিগারেটটা নিয়ে নিচে ফেলে দিলাম আর সে একটা নীরব হাসি হাসলো। চলে যাচ্ছিলাম, সে পেছন থেকে টেনে কাঁধে মুখ গুজে বলল, আমি সিগারেট খেলে তোমার এখনো বুঝি খারাপ লাগে? না, আমার গন্ধটা সহ্য হচ্ছিল না। ও তাই? তাই। সত্যি ভালোবাসো না আমায়? কিছু না বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে আসলাম, কারণ এর উত্তর দেওয়ার সামর্থ্য আমার নেই। ওমা, দেখি চোখ বেয়ে নোনা জলের ভালোবাসা গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ তাকে সিঁড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আবার নতুন একটা সিগারেট জ্বালিয়েছে। নেমে এলাম। তার সিগারেট খাওয়াটা আমার কোনো কালই পছন্দ ছিল না, আজও নয়। এসে দেখে আন্টি খাবার সাজাচ্ছে। একা একা করছো কেন? ডাকলে না কেন? দুজনে মিলে করতাম। আচ্ছা নীরা, একটা কথা বলি। বলো। সমুর ওপর খুব রাগ হয় তোর, তাই না মা? না গো আন্টি, রাগ টাগ এখন আর আমি করি না। সে পেছন থেকে বলল, আগে করতেন বুঝি? হয়তো করতাম, হয়তো খুব করতাম, কেউ তো বুঝতেই পারতো না। ও, ক্ষমতাহীন হয়তো সে বুঝতো না। হতে পারে। সমু খেতে আয়। আন্টি দাঁড়াও, আঙ্কেলকে ডেকে আনি। যা। সব একসাথে খাচ্ছিলাম। আন্টি বলে উঠল, এই নীরা, ছেলেটা দেখতে কেমন রে? কোন ছেলে? আরে স্পর্শ না কি নাম? ও বেশ ভালো। পছন্দ হয়েছে তোর? খারাপ লাগেনি? আরও বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের ছেলে চলে যাবি। আমি শুধু হাসলাম। এবার সে বলে উঠল, ধনী ছেলে পেয়েছে, ভালোই থাকবে মা, তোমার ভাড়াটিয়া। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। দেখি সমুদ্র গ্লাসটা হাত দিয়ে চেপে ভেঙে ফেলেছে, রক্ত হাত দিয়ে পড়ছে। সমু, হাত কাটলো কি করে? আঙ্কেল বললেন, সমুদ্র হাত কাটলে কি করে? সে কোনো কিছুর উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মা, কোনো নাকি মেয়ে দেখেছে আমার জন্য, তোমার বান্ধবীর মেয়ে, আমি দেখা করতে চাই। কথাটা শুনেই কেমন জানি লাগলো, বুঝতে পারছি না কেমন লাগছে। সে আর কিছু না বলে রুমে চলে গেল।
ঠাস করে দরজা লাগিয়ে দিল। আঙ্কেল আন্টি সমুদ্রের দরজা ধাক্কাধাক্কি করছে, কিন্তু কোনো সারা শব্দ নেই তার। আঙ্কেল আন্টি আর খেলো না, না খেয়ে এই রুম থেকে চলে গেলেন। আমি সব গুছিয়ে রাখলাম, ঘুমাতে যাব। বিছানায় শুয়ে বসবাস করছি, ঘুম আসছে না। একটা অস্থিরতা কাজ করছে। ও কি ব্যান্ডেজ করেছে? সমুদ্রের দরজা খোলার শব্দ পেলাম। প্রায় 10 মিনিট রুমেই পায়চারি করলাম, আর পারলাম না, চলে গেলাম। ও রুমে দেখি হাতে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। ব্যান্ডেজ করেনি এখনো, আর ঘুমাচ্ছে সে। কেউ কি করে এতটা নিজেকে অবহেলা করতে পারে? রুম থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে গেলাম রুমে। হালকা আলো আছে, বারান্দা থেকে আসছে। সে ঘুমাচ্ছে। আচ্ছা, হুমায়ুন আহমেদ স্যার ঘুমন্ত নারী নিয়ে কি বলেছেন যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর, সেই নারী আসল রূপবতী। আচ্ছা, পুরুষ নিয়ে কেন বলেনি? কি সুদর্শন পুরুষ নিয়ে কিছু বলেছে? তুলোয় স্যাভলন নিয়ে হাতে লাগাতে সে ঘুম থেকে উঠে গেল আর হাত সরিয়ে নিল। হাতটা দিন, সেফটি হয়ে যেতে পারে। হোক, জোর করে হাতটা নিয়ে নিলাম। সে সরানোর চেষ্টা করছে। একদম হাত সরাবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তাই কি খারাপ হবে? সেফটিক হয়ে যেতে পারে, ড্রেসিং করতে দিন। আমার হবে, তোমার কি? আমার কিছুই না। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার কপাল পুড়বেই আর কি। মানে বিয়ের সাথে সেফটিকের কি সম্পর্ক? যদি সেফটিক হয় তাহলে 3 থেকে 4 বছর পর আপনার হাতটা কাটা লাগতে পারে। এতে আপনার বিয়ে হয়ে যাবে, তো আপনার বউয়েরই তো সমস্যা হবে, তাই না? আর একটা মেয়ে হয়ে অন্য মেয়ের খারাপ দেখি করে। তাই সামনে মানুষটা আছে, তার কোনো চিন্তা নেই, আর যে তাই তার চিন্তা। হায় রে মানুষ, তার চিন্তা করা ছেড়ে দিয়েছি, কারণ তাকে যত চিন্তা করি পরে কষ্টটা আমারই বেশি হয়। আপনার ড্রেসিং হয়ে গেছে, আমি আসছি। এই যে পেইন কিলার রেখে গেলাম, খেয়ে নিয়েন। আসছি, শুভরাত্রি। খাবো না। তা আপনার ব্যাপার। দেখলাম আন্টি উঠেছে। শিট, আন্টি কি ভাববে এত রাতে তার ছেলের ঘরে? আল্লাহ, এখন কি করব? আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম, সে উঠে আমায় টেনে ওয়াশরুমে নিয়ে চলে গেল। আরে কি করছেন? চুপ চুপ করো, মা আসছে, বুঝতে পারছো না? এত রাতে তোমার আমায় এই রুমে দেখলে কি ভাববে? তাই তো চলে যাচ্ছিলাম। আঙ্কেল কি তোমার ঘাস খাইতে গেছে? না, ঘাস খাইতে কেন যাবে? সে কি যেন বলতে যাচ্ছিল, আন্টি রুমে এসেছে বলে। সমু, তুই কই? এই তো মা, ওয়াশরুমে। দাঁড়া, ও যাচ্ছি। আমার মুখ চেপে ধরে বলল, তুমি এখানে থেকো, বের হয়ে না এখন। আচ্ছা। সে বেরিয়ে গেল। আমি একাই ওয়াশরুমে আটকা পড়ে আছি। আমার আবার ঘুমও পেয়েছে। ঘুমিয়ে না গেলে হয়। হ্যাঁ রে সমু, কি হয়েছিল রে তখন? কিছু না মা। তুই ঠিক আছিস তো বাবা? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো? করো। নীরা আর তোর কি কিছু হয়েছে? কি হবে মা? কোনো কিছু তো ছিল না যে কিছু হবে। নীরা অনেক ভালো মেয়ে বাবা, ওর সাথে খারাপ ব্যবহার করিস না। খারাপ লাগে আমার। করতে তো চাই না মা, হয়ে যায়। মা ছেলের কথা চলতে আছে, আমি যে কখন ঘুমিয়ে গেছি টেরি পাইনি। আমি হলাম এক গাধা, ওয়াশরুমে ঘুমিয়ে গেছি। ওয়াশরুমে কেউ ঘুমায়? নীরা, এই নীরা, ঘুমিয়ে গেছো? ঘুমিয়ে গেলে কেউ কথা বলতে পারে? আমি আমি কি তুমি? ঘুমাবো, টাটা। এখানে? কিছু না বলে কোলে তুলে নিল। এবার বুঝতে পেরেছি ঘুমের ঘরে কি আবল তাবল বকছি। এই কি করছেন? নামো নামাই। তুমি নাকি ওয়াশরুমে ঘুমাবা? তার থেকে আমার বিছানায় ঘুমাও না। আমি আমার রুমে যাচ্ছি, আমি নামিয়ে দিন। তাই? আচ্ছা যাও। নীরা পিছন থেকে ডেকে উঠলেন। কিছু না, যাও, গুড নাইট। ইউটু। রুমে এসে ধরাম করে বিছানায় শুয়ে মরার মতো ঘুমিয়ে গেছি। এই নীরা, ওঠ। হ্যাঁ ওঠ। জ্বালা ধরে কবে থেকে গো আন্টি, একটু ঘুমাচ্ছি, ঘুমাই না প্লিজ। না, আর ঘুমাতে হবে না, 12টা বাজে। আর আমার বান্ধবীর মেয়ে রাইসাকে ডেকেছি, ও চলে আসবে। ওঠ না মা। কে রাইসা? আরে কাল সমু বলল না, আমার বান্ধবীর মেয়েটাকে দেখতে চাই, ওই মেয়েটা। কথাটা শুনে বুকে জানি কেমন করে উঠল। বললাম, ও আচ্ছা, যাও, আমি যাচ্ছি। মাই ফ্রেশ হয়ে দেখি সমুদ্র খাচ্ছে। কলিং বেল বেজে উঠল, রাইসা হয়তো এসে গেছে। কেমন জানি লাগছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আসো, ভেতরে আসো। জি আসছি, বসো। এই হলো সমু আর নীরা, আমার মেয়ের মতো। হাই হাই আপু। হ্যালো রাইসা। আন্টি পরিচয় করিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। ওরা ভালোই গল্প শুরু করেছে। আমার কেমন জানি লাগছে, তাই বললাম, তোমরা গল্প করো, আমার একটু কাজ আছে। সমুদ্র বলল, হ্যাঁ আপনি যেতে পারেন। ফোনটা সোফায় সমুদ্রর একটু কাছে। ফোনটা বেজে উঠল, স্পর্শ কল করেছে। আমি ফোনটা ধরতে যাব, উনি ফোন ধরে বলে দিলেন, নীরা ব্যস্ত আছে, পরে কল করেন। আমি তো অবাক, এটা কি হলো? এটা কি করলেন? আমার যা ইচ্ছা তাই করেছি। মানেটা কি? কলটা আমার জন্য ছিল তো। তো তো মানে অন্য কারো কল ধরতে হয় না, জানেন না? আমার ইচ্ছা হয়েছে, আমি ধরেছি।
এই ধরেন আপনার মোবাইল, এখন যান যেখানে যাচ্ছিলেন। আমি একটু রাইসার সাথে কথা বলি, আপনি যান। আমাকে উপেক্ষা করে সে রাইসার সাথে কথা বলা শুরু করলো। আমিও মোবাইল নিয়ে চলে এলাম রুমে। সে এসে স্পর্শকে কল দিলাম। আসসালামু আলাইকুম নীরা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নীরা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই, আপনি? আমিও ভালো আছি। কি জানি ফোন ধরেছিল, সে বলল আপনি ব্যস্ত, তো এখন ফ্রি আছেন? আছি। কে ফোন ধরেছিল? সমুদ্র, আমার ল্যান্ড ওনারের ছেলে। ও, তো আজ দেখা করতে পারবেন? কখন? 4টা নাগাদ। আচ্ছা, কিন্তু কোথায় দেখা করবেন? আপনার বাড়ির সামনের ক্যাফেটা খারাপ না? যাওয়া যায়। আচ্ছা, আমি চলে যাব। এখন 2টা বাজে। সমুদ্র এখন রাইসার সাথে গল্প করছে। সে ভালোই জমেছে দুজনের। আন্টি খেতে ডাকলো। খাওয়া শেষ করে আবার ও সমুদ্র রাইসার সাথে গল্প শুরু করেছে। সাথে এবার আঙ্কেল আন্টিও আছে। আমি চলে এলাম। খুব শাড়ি পরতে ইচ্ছে করছে। আলমারি থেকে একটা কালো শাড়ি বের করে পরে ফেললাম। হাতে 3টা লাল চুড়ি, অন্য হাতে ঘড়ি, চোখে হালকা কাজল বেশ করে বের হচ্ছিলাম। দেখে ওরা এখনও গল্প করছে। আন্টি আমায় দেখে বলল, ও মা নীরা, শাড়ি পরেছিস যে, কোথাও যাবি? কোথায় যাবি? সামনের ক্যাফেটাতে। স্পর্শ দেখা করতে বললো, তাই যাচ্ছিলাম আর কি। ও, খুব সুন্দর লাগছে তোকে। তাই? ধন্যবাদ তো আন্টি। আচ্ছা, আমি আসি। শোন, সমুদ্র রাইসাকে নামিয়ে দিতে যাচ্ছি, তোকেও ক্যাফেতে নামিয়ে দিবে। না না, লাগবে না, আমি একাই যেতে পারবো। সমুদ্র সাহেব যে এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল তা বুঝতে পারলাম আমার দিকে হা করে তাকিয়ে থাকা দেখি। এখন সে বলল, আমি নামিয়ে আসবো? না না, লাগবে না। কি লাগবে না লাগবে তা আমি আপনার থেকে ভালো করে বলছি। রাইসা চলো, তুমি নামিয়ে দিয়ে আসি। মনে মনে ভাবছি, প্রথম দেখাতেই তুমি? বাহ, ভালো তো। কি হলো নীরা, আসুন। যাই। আমি ব্যাক সিটে বসলাম, সে আর রাইসা ফ্রন্ট সিটে বসলো। লক্ষ্য করলাম সে ফ্রন্ট মিরর দিয়ে আমাকে দেখছে, আমিও দেখছি তার চোখের দিকে। যদি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবো না জানি, তাও দেখছি। তাকানোর পরে কেমন জানি ভয় লাগলো, চোখ নামিয়ে নিলাম। জানতাম পারবো না তার চোখের দিকে তাকাতে, আগেও পারতাম না, এখনও পারি না। চলে এসেছে আমি। নেমে যাচ্ছিলাম, রাইসা বলল, আপু ভালো থাকবেন, মেয়েটা বেশ মিশুক, আমার ভালো লেগেছে। আপু তুমিও। আসি আপু। সাবধানে যেও। সমুদ্র বলল, নীরা আপনার কতক্ষণ লাগবে? আর ঠিক জানি না। কেন? না, এমনি বলেই চলে গেল সে। আমি ক্যাফেতে গিয়ে দেখি এখন স্পর্শ আসেনি। ভালো, অর্ডারটা দিই, 20 মিনিট বেঁচে যাবে। সরি, ভেরি সরি, আপনাকে ওয়েট করলাম। আরে না না, ব্যাপার না। আর কোথাও কি লেখা আছে নাকি যে মেয়েরা ওয়েট করতে পারবে না? বলা যেতে পারে, মেয়েদের কত নিয়ম, আমার তা নেই। তাই? থ্যাঙ্কস। আর আপনাকে খুব সুন্দর লাগছে কালো শাড়িতে আজ। ধন্যবাদ জানাবে স্পর্শ। স্বাগতম। অর্ডার করি, বলেন কি খাবেন? আমি অর্ডার করে ফেলেছি, একটু পরে চলে আসবে। ও। গল্প করতে করতে দেখি আমার সামনে সমুদ্র আসে বসে গেছে, মানে অন্য টেবিলে আমার সামনে, হাতে একটা কোকের ক্যান। আমিও এবার তাকে উপেক্ষা করে স্পর্শের সাথে গল্প করছি। সে দেখছে আর ফুলছে। আমার বেশ মজা লাগছে কেন জানি। আমি এবার তাকে উপেক্ষা করে স্পর্শের সাথে গল্প করছি, সে দেখছে আর ফুলছে। আমার বেশ মজা লাগছে। তার দিকে দেখছি, কোকের ক্যানটা হাত মুড়িয়ে দুমড়ে মুচড়ে ফেলল। কাটা হাতটা দিয়ে রক্ত পড়ছে আবার। হঠাৎ করে স্পর্শের ফোন বেজে উঠল। নীরা, একটা খুব জরুরি ফোন। কিছু মনে করবেন না, আমি একটু আসছি। না না, কি মনে করব, আপনি কলটা রিসিভ করুন। থ্যাঙ্কস। আমি শুধু হাসলাম, আর সে অগ্নির দৃশ্যটা আমার দিকে তাকিয়ে আছে। নাক কাল সব লাল তার। স্পর্শ ফিরে এলো। নীরা, কিছু যদি মনে না করেন আমায় যেতে হবে। না, কিছু মনে করব না, আপনি যান। আজ আমি আপনাকে নামিয়ে দিয়ে আসবো, কোনো কথা শুনবো না। আজ যে সুন্দর লাগছে আপনাকে কেউ তুলে নিয়ে যেতে পারে, তাই নাকি? আগে বুঝি খারাপ লাগতো আমায়? না না, আমি সেটা বলতে চাইনি, আমি তো এমনি বললাম। আপনি বরাবরই আমার কাছে সুন্দর লাগেন। আই এম সরি। আরে সরি বলার কিছু নাই, আমি মজা করছিলাম। আপনি জান আমি বিলটা দিয়ে আসছি। না, আজ বিল আমি দিব। বিগত 2 দিন বিল আপনি দিয়েছেন, আজ আমি দিব। আরে না, আমি দিব। বললাম না আমি দিব। চুপচাপ বাইরে যান, আমি আসছি। নীরা, ধুর। আচ্ছা, যান, আমি আসছি। বিল দিয়ে দেখি সমুদ্র ওখানে বসে আছে, হাত দিয়ে অনবরত রক্ত পড়ছে। ওদিকে মশায় এর হুঁশ নেই। কিছু কি বলবো? না থাক, এই যে নীরা আসুন। জি। তাড়াতাড়ি যাওয়ার চক করে শাড়ির সাথে বেঁধে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম। ভাগ্যে যে স্পর্শ ধরেছে, না হলে পড়ে যেতাম। নীরা, একটু দেখে হাঁটুন, শাড়ি পরার অভ্যাস নেই তো। বুঝেছি, গাড়িতে বসুন। বসছি। আচ্ছা নীরা, একটা কথা জিজ্ঞাসা করব? করুন। আমাকে কি ভালোবাসা যায় না? যার মনে অন্য কেউ থাকে সে কি অন্য কাউকে মন দিতে পারে? আমার যে মনটা আপনার কাছে চলে গেছে, সেটার কি হবে?
ফিরিয়ে নিন, কারণ আপনার মনকে ভালো রাখতে না তো পারবো না, কষ্ট পাবেন। আমি রাজি আছি। শুধু হাসলাম, কারণ এর জবাব আমার কাছে নেই। শুনুন, আমার থেকে অনেক ভালো মেয়ে আপনি পাবেন, দেখতে সুন্দর। সে আমায় থামিয়ে দিয়ে বলল, আমার আপনাকে চাই। থামান থামান, চলে এসেছি, এই বাসাটায় আমি থাকি। সে থামালো, আমি গাড়ি থেকে বেরিয়ে এলাম। ভালো থাকবেন নীরা, আপনিও ভালো থাকবেন, আসি। আচ্ছা। বাসায় ঢুকলাম, দেখি আন্টি সিরিয়াল দেখছে, কে আপন কে পর। আন্টি, জবা এখনো মরেনি? না। কেন মরেনি? কেন মরেনি আবার কেমন কথা? তুই কি চাস না কি মরে যাক? হ্যাঁ চাই তো। নীরা এগুলো বলবি না? আচ্ছা, বলবো না। তুমি দেখো আমি ফ্রেশ হয়ে আসছি। আঙ্কেল বলো, কেন বলবো না? তোমার জন্য আমি পাকিস্তানের ইংল্যান্ডের খেলা দেখতে পারছি না। আচ্ছা আঙ্কেল, তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি, আমার ল্যাপটপে দেখব। মন খারাপ করো না। যেই না ঘরের দিকে পা বাড়িয়েছি, সমুদ্রের পেছন থেকে এসে হাতটা দুটা টেনে নিয়ে পেছনে কোমরের সাথে শক্ত করে চেপে ধরেছে। আমি ভয় প্রায় চেঁচিয়ে উঠেছি। কি করছেন আপনি? যা করছি তা অনেক আগে করা দরকার ছিল। মানেটা কি? আমার হাত ছাড়ুন, আমার লাগছে। লাগুক। আমাকে যে কষ্টগুলো দিয়েছ আর এখনো দিয়ে যাচ্ছ, সেগুলোর বেলা। আমি আপনাকে কষ্ট কখন দিলাম? আজব তো, এই আমাকে ছাড়ছিলে কেন? অন্য কাউকে ধরার জন্য? কি আছে স্পর্শনা কি জানি নাম ছেলেটার মধ্যে, যা আমার মধ্যে পাওনি? আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না। পাস্ট ইজ পাস্ট। আমাকে ছাড়ুন, আমার লাগছে। লাগুক, আজ সব হিসাব নিব। আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাওয়ার সাহস কী করে হয় তোমার? হ্যাঁ, বলছিলাম না অন্য কারো কাছে গেলে মেরে ফেলবো? আঙ্কেল আর আন্টির ভূত দেখার মতো চোখ বড়বড় করে আছে, কারণ তারা কিছুই বুঝছে না। শেষমেশ আন্টি বলে উঠল, সমু এগুলো কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল বলল, নীরাকে ছাড়, ওর লাগছে সমুদ্র, লাগুক। মা শোনো, এই হচ্ছে নীরা, সেই নীরা যে আমার ভালোবাসা নিয়ে খেলেছে, আমাকে কখনো ভালোবাসিনি। তুমি বলতো না সমু, তুই দেশ ছেড়ে যাচ্ছিস কেন? এই নীরাই সেই কারণ। সমু, এগুলো কি বলছিস তুই? মা, তুমি ঠিকই শুনেছ, ভালোবাসতাম ওকে, আরও শুধু আমাকে নিয়ে খেলেছে। খেলা শেষ হয়ে যাওয়ার পর আবর্জনার মতো ফেলে দিয়েছে। এবার আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না। হাতটা ছাড়িয়ে নিয়ে ওকে ধাক্কা মেরে সরিয়ে দিলে বললাম, আমি আপনাকে নিয়ে খেলেছি? বাহ, কি সুন্দর কথা। খেলেছেন তো আপনি আমাকে নিয়ে। পুরাতন হয়ে গিয়েছিলাম, তাই ফেলে দিয়েছিলেন। আপনার নতুন তো রায়হাতুল রাহাত ছিল, যার সাথে আপনার নতুন সম্পর্ক শুরু হয়েছিল। আমি তো সব জানার পর আপনাকে আমার কাছ থেকে মুক্ত করে দিয়েছিলাম। এখন কেন আমাকে দোষ দিচ্ছেন? আমার কষ্ট হয়নি? তা আপনাকে আমি কিছুই বলিনি, আর এখন সব কিছু দোষ আমায় দিচ্ছেন? বাহ মশে বাহ। আল্লাহ, রাহা আমাকে পছন্দ করত। আমি ওকে না করে দেওয়াতে ও পাগলামি করেছিল, জাস্ট ওকে বোঝানোর জন্য ওর সাথে ছিলাম। আর মিথ্যা না বললে হয় না। আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করো আমায়। বিশ্বাস তো আবার আপনাকে? পাগলামি। আপনার মনে আছে আপনাকে বলতাম আমাকে আর ভালো না লাগলে বলে দিন, আমি চলে যাব। কিন্তু আপনি কি করলেন? বেইমানি করলেন। জনাব সমুদ্র আহমেদ, আমি আপনাকে ভালোবেসে ভুল করেছি। নিজের প্রতি ঘৃণা হয় এখনো কেন বিশ্বাস করেছিলাম আপনাকে। আমি সত্যি বলছি, আমি তোমায় ভালোবাসতাম, এখনো ভালোবাসি আগের মতোই। আপনি আগে আমাকে ভালোবাসেননি, এখন আমাকে ভালোবাসেন না। আপনি আমার কাছে এসেছিলেন, আপনার সময় কাটছিল না, তাই সময় কাটানোর জন্য এসেছিলেন। তারপর অন্য কাউকে পেয়েছেন, আমায় ভুলে গেছেন। চুপ, একদম চুপ, শেষ করে ফেলবো কিন্তু তোমায়। কেন? সত্যি কথা শুনতে খারাপ লাগছে? আমি তো শুরু করি নাই। আপনি তো পুরনো ময়লার স্তব ঘাটছেন, পচা ময়লার থেকে দুর্গন্ধ তো বের হবেই। নীরা, চুপ করো, আর পারছি না। এটা নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। আঙ্কেল আন্টি কি বলবেন নিজেরা বুঝতে পারছেন না। আঙ্কেল শুধু বলল, সুফি, মানে আন্টির নাম সুফি, চলো ঘরে চলো, অনেক দিনের দুজনের জমানো খোরাক আছে, তারা মিটিয়ে নিন। আন্টি অসহায় এর মতো করে আমার আর সমুদ্রের দিকে তাকাচ্ছে। তারা চলে গেলেন, আমিও চলে আসছিলাম। সে পেছন থেকে হাতটা আবার টেনে ধরল আর নিজের খুব কাছে টেনে নিয়ে ঘাড়ে মুখ গুজে ফেলেছে পেছন থেকে। আমি ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না, খুব শক্ত করে ধরে আছে। অনেক চেষ্টা করে ব্যর্থ। প্রায় 5 মিনিট ধরে থাকার পর সে বলল, ভালোবাসি। কথাটা শোনার পর পুরো শরীরে কেমন একটা জানি শিহরণ হলো। কেঁপে উঠলাম। আমি তাকে ছাড়িয়ে নিলাম, সাথে সাথে সে ধপাস করে ফ্লোরে বসে পড়ল, মাথাটা নিচু করে আছে। দেখি ফ্লোরে তার নোনা জল পড়ছে। আর পারছি না, আমার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমিও তাকে বলে দিই, সমুদ্র আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু পারছি না। আমি চলে এলাম রুমে,
এসে দেখি দরজাটা বন্ধ করে ফেললাম, শাড়িটা খুলে শুয়ে পড়লাম। চোখগুলো আর সাই দিল না, জেগে থাকতে ঘুমিয়ে গেছি। রাত 2:45। নীরা, এই নীরা উঠ মা, নীরা উঠ। ঘুম থেকে উঠে চমকে উঠে দরজা খুলে বললাম, কি হয়েছে? সমু বলি কেঁদে ফেলল। কি হয়েছে সমুদ্রের? আমার আন্টি বলো না কি হয়েছে সমুদ্রের, প্লিজ আন্টি বলো। সময়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নীরা, আমার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি কি বলবো বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আন্টি কোথায়? ও হাসপাতালে আছে। যাবি তুই নীরা? তোর আঙ্কেল গাড়ি বের করতে গেছে, যাবি তুই? আন্টি এটাও জিজ্ঞাসা করতে হবে তোমার? জানো না যাবো কি যাবো না? যদি এখন না যাস তাই জিজ্ঞাসা করলাম। চলো তুমি, আমি যাব। পুরোটা রাস্তা আন্টিকে দেখছি, কেঁদেছে। আমি কি বলবো কি করব বুঝতে পারছি না। খালি বললাম, আন্টি তুমি চিন্তা করো না, সমুদ্রের কিছু হবে না। দোয়া কর মা। হ্যাঁ আন্টি। হাসপাতালে ঢুকে রিসেপশনে বললাম, সমুদ্র আহমেদ নামে কেউ এসেছেন? না। অ্যাক্সিডেন্টাল কেস, একটু দেখেন না। হ্যাঁ, একজন এসছে, ওটিতে আছে। নাম জানা যায়নি, রাস্তার লোকজন নিয়ে এসছে তাকে। ওটিতে আছে। বুকটা কেমন জানি কেঁপে উঠল। জি। ওটি কোন দিকে? 3rd ফ্লোরে গিয়ে বাম দিকে যাবেন, 244 নম্বর রুম, এবং ভেতরে গেলে দেখবেন ওটি লেখা। থ্যাঙ্কস। সে শুধু হাসলো। আমি আঙ্কেলের আন্টিকে নিয়ে ওটির দিকে চলে গেলাম। দেখে একটা লোক আর রাইসা, আন্টির ওই বান্ধবীর মেয়ে, ওখানে বসে আছেন। লোকটা মনে হয় রাইসার বাবা, চেহারার মিলও আছে। আন্টি লোকটাকে দেখে বলল, রাফিস ভাই, তুমি কি সমুদ্রকে নিয়ে এসছো? রে সুফিয়া, আমি এনেছি। আমি বললাম, আঙ্কেল কি হয়েছিল আর এখন কি অবস্থা? সে আমাকে কিছুই না বলে আন্টিকে বলল, নীরা। কে রে? তোর ছেলে অ্যাক্সিডেন্টের পর থেকে নীরা করে যাচ্ছে। আমি বললাম, আঙ্কেল আমি নীরা। জামান আঙ্কেলের নাম। এই মেয়েটা কে? আমার বাসায় থাকে। ও, তোর ছেলেকে একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে চলে গেছে। আমার মেয়ে রাইসা তোর ছেলেকে চিনতে, তাই উঠিয়ে এনেছি। ভালো করেছিস, আমি কৃতজ্ঞ তোর কাছে। হ্যাঁ রে, আমারও তো ছেলেও। আমি বললাম, আঙ্কেল সমুদ্র কি অবস্থা? আমি তোমাকে বলতে প্রয়োজন মনে করছি না, ভাড়াটিয়া তুমি ভাড়াটিয়ার মতো থাকো। আমি কিছু বললাম না। ডাক্তার বের হয়ে এসে বলল, সে সুস্থ আছেন, আমরা তাকে কেবিনে শিফট করছি। আর হ্যাঁ, নীরাকে, উনি যেন ওনার সাথে আগে দেখা করেন। আমি, নীরা একটু আসেন, কথা আছে আপনার সাথে। জি বলুন, একটু এদিকে আসেন। জি শুনুন, উনি আপনাকে সত্যি খুব ভালোবাসেন, আর কষ্ট দিয়েন না ওনাকে। আমি কি বলবো বুঝতে পারছি না। সে আবার বলল, জানি না আপনাদের মধ্যে কি হয়েছে, কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত যদি আপনি ওনার পাশে, আমি ওনার পাশে থাকবো। গুড, যান কেবিনে যান। আগে বাবা মা চাইলে যেয়ে দেখে আসতে পারেন, তারপর নীরাকে পাঠিয়ে দিন। এবার রাইসার বাবা বলল, তাকে কি দরকার ডক্টর? সে তো ফ্যামিলির কেউ না। আপনিও তো মনে হয় ফ্যামিলির কেউ নন, তো আমি আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আর হ্যাঁ, আপনারা চাইলে থাকতে পারেন, রাতে তার সাথে কিন্তু নীরা যেন থাকেই। আঙ্কেল বলল, থাকবি। রাইসার বাবা বলল, ভাড়াটিয়াকে তার ছেলের কাছে থাকতে দিবি? আন্টি বলল, ভাইও আমার মেয়ের মতো, আমি ওকে খুব বিশ্বাস করি। বলতে বলতে আমাদের সামনে দিয়ে সমুদ্রকে কে যেন নিয়ে গেল। মাথায় আঘাত পেয়েছে, হাতে আঘাত পেয়েছে। এই অবস্থায় দেখে খুব খারাপ লাগছে, কান্না পাচ্ছে। ডাক্তার বলল, বাড়ির লোক গিয়ে তাকে দেখে আসুন, আর রাতে নীরা থাকলে ভালো হয়। রাইসার বাবা এবার বলে উঠলেন, ওই মেয়ে তো ফ্যামিলির কেউ না, ও কেন থাকবে? এবার সমুদ্রের বাবা বলে উঠল, ডাক্তার সাহেব, নীরাই রাতে থাকবে। নীরা, তুমি আমার সাথে এসো। জি বসো। জি বলেন। ভালোবাসো খুব ওই ছেলেটাকে? না। তাই? জি। ও কিন্তু তোমায় ভালোবাসে। থাক না এসব কথা। হ্যাঁ, তাই ভালো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা শোনো, সব রোগ কিন্তু ভালোবাসা দিয়ে সহানো যায় না, আর ওর ভালোবাসা হয়তো বেশি প্রয়োজন। আচ্ছা আমি আসি। যাও। এসে দেখি রাইসা আর ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে। আমি রাইসাকে বললাম, ধন্যবাদ রাইসা। ও শুধু হাসলো আর বলল, আপু আমি থাকতে পারবো? মেয়েটার চোখে সমুদ্রের জন্য অন্য কিছু দেখলাম, পছন্দ না, শুধু তার থেকে একটু বেশি কিছু, হয়তো ভালোবাসা। কথাটা ভাবতেই বুকের ভিতরে কেমন জানি করে উঠল। আমি বললাম, ডাক্তার আঙ্কেলকে বলে দেখো কি বলেন। আচ্ছা, আমি যাচ্ছি বলতে। এবার রাইসার বাবা বলল, এই মেয়ে, তোমার মতো মেয়ে আমার খুব ভালো করে চেনা আছে। আই উইল কিপ আইজ অন ইউ। অনেকক্ষণ থেকে এই লোক, এই আজেরা কথা সহ্য করতেছি, এবার কিছু বলেই ফেলবো ভাবলাম। তখনই আন্টি আর আঙ্কেল বেরিয়ে এলো, আর কিছু বলা হলো না। আন্টি বলল, নীরা তুই ভিতরে যা, সমুদ্রের এখনো অজ্ঞান, জ্ঞান ফিরলে জানাস আমরা বাইরে আছি। তোমাদের বাইরে থাকার দরকার নেই, তোমরা বাড়িতে যাও, রেস্ট নাও, সকালে আবার এসো, আমি আছি এখানে। না না, আমরা বাইরে থাকি। না থাকবে না, তোমরা যাও। তোমরা অসুস্থ হতে চাও, যাও বাড়ি যাও। আচ্ছা।
রাইসা এসে বলল তাকে পারমিশন দেয়নি, মেয়েটার মনটা খারাপ করেছে। আমি বললাম যাও তুমি ওকে দেখিয়ে এসো, তারপর আমি যাব। সবাই চলে গেল, আমি কেবিনে ঢুকলাম। ঘুমাচ্ছে নিষ্পাপ বাচ্চার মতো লাগছে। অনেকক্ষণ দেখে থাকলাম। তাকে খুব ইচ্ছে করছে ছুতে, আবার একটা ইগো কাজ করছে। ইগো জিতে গেল। আমি সোফায় গিয়ে বসলাম। কখন যে ঘুমিয়ে গেছে তাকে দেখতে দেখতে তা মনেই নেই। আজান দিল, ফজরের নামাজ পড়ে ওর কাছে আবার এলাম। এবার ডাক্তার আঙ্কেল এলো। নীরা কি অবস্থা? এই তো। ওকে চেক করে বলল ওরা হয়তো একটু পরেই জ্ঞান ফিরবে। তখন নার্সকে বলিয়ে এসেছি, দেখে যাব। জি আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? রাইসাকে কেন থাকতে দেইনি এই কথাটা বাদে অন্য কিছু থাকলে বলতে পারো। ওইটাই জিজ্ঞাসা করতে চাইছিলাম। আচ্ছা আমি আসি। আচ্ছা। বসে বসে আমাদের আগের কথা স্মৃতিগুলো ভাবছি রাহার সাথে ওর কত কিনা নিজের চোখে দেখেছি। আর এখন সে বলছে। নীরবে হেসে ফেললাম। ওকে দেখে আছে অনেকক্ষণ, এবার আর পারলাম না। কপালে একটা চুমু দিলাম, টোল নিয়ে বসলাম ওর কাছে, হাতটা ধরলাম। সুস্থ না হওয়া পর্যন্ত হাতটা ধরেই থাকবো, তারপর অন্য কারোর হাতে উঠিয়ে দিব। রাইসার হাতে মেয়েটা ভালোবেসে ফেলেছে। প্রায় 1 ঘন্টা পর ওর জ্ঞান ফিরল। আমি নার্সকে বললাম ডাক্তারকে বলেন কেবিনে 184 নম্বরে জ্ঞান ফিরেছে। ডাক্তার এসে চেক করে গেল, সে ভালো আছে। মনে শান্তি পেলাম। সমুদ্র বলল, নীরা আছি, বলো কেমন আছো? প্রশ্নটা শুনে হাসবো না কাঁদবো না রাগ করবো না খুশি হব বুঝতে পারছি না। আছি। আমি আঙ্কেল আন্টিকে জানিয়ে দিই আপনার জ্ঞান ফিরেছে। আচ্ছা। সমুদ্র বলল, নীরা হ্যাঁ আছি, কেমন আছো? আমি আঙ্কেল আন্টিকে জানিয়ে দিই আপনার জ্ঞান ফিরেছে। আচ্ছা। আঙ্কেল আন্টিকে বললাম সমুদ্রের জ্ঞান ফিরেছে। আন্টি বলল আমরা সকালে আসবো। সমুদ্রের কেবিনে গেলাম, দেখি নার্সের সাথে খাওয়া নিয়ে জোরাজোরি করছে। সে খাবে না, কিন্তু তাকে খেতে হবে। না খেলে ওষুধ কী করে খাওয়াবে তাকে? আমি রুমে ঢুকতেই বিশাল এক যুদ্ধ দেখছি। নার্স আর সমুদ্রর বেশ হাসিও পাচ্ছে। আমার মুখে হাসি দেখে সমুদ্র বলছে, এই নীরা তুমি হাসছো কেন? এমনি। আপু খাবারটা আমাকে দিন, আমি খাইয়ে দিচ্ছি। আর কি কি মেডিসিন আছে আমাকে বলে দিন, আমি ওনাকে খাবো। সে আমাকে দেখিয়ে দিল নার্স চলে গেছেন। সে আমার দিকে বাচ্চাদের মতো করে চোখ বড় বড় করে বলল, নীরা আমি কিন্তু খাবো না। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে খাওয়াবি না? না খেলে কি করে জোর করে খাওয়াবো? আমার কি আর আপনার প্রতি জোর আছে? সেটা তো নেই। তো সত্যিই তো কি নেই? না নেই। তবে আমি যে খুব চাইছি আপনার প্রতি জোর, তাও না? কেন চাইবে? আছেই তো তোমার একজন যে তোমায় বাসায় নামিয়ে দিয়ে যায়, যার জন্য শাড়ি পরো, সুন্দর করে সাজো। তোমার মুখে কোনো খাবার লেগে থাকলে সে মুছিয়ে দেয়। যে তোমার হাত ধরতে চায়, যে তোমায় চায়, তাকে তো তুমিও চাও, তাই না? বুঝি, সব বুঝি। বুঝলে তো ভালোই। এবার নিজের ভালোটা বুঝে খেয়ে নিন। ওষুধ খেতে হবে। সব দেখলাম কড়া ডোজের ওষুধ, কিছু না খেয়ে খাওয়া যাবে না। খেতে ইচ্ছা করছে না। আমি খাইয়ে দিতে চাইছি, তাই খেতে ইচ্ছে করছে না। রাইসা হলে বুঝি খেতেন। ওকে ডাকবো? কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছুই না বলে বিছানা থেকে উঠতে লাগলো। আরে কি করছেন আপনি? সুস্থ নন, ব্যথা পাবেন। আমি পাবো তোমার কি? আর শোনো, রাইসার কথা বলবে না, একদম না। আপনি ব্যথা পেলে আমার কি সেটা আপনি ভালো করে জানেন। জানেন না? জানি, তবে ভুল জানতাম। তা এখন কি ঠিক জানালো? রাইসা বলছি না, রাইসার নাম নিবা না? চোখ বড় বড় করে বলল, তো রাহার নাম নিব? সেটা চলবে। আপনার প্রাক্তন। কি আজব ব্যাপার দেখেন, আমি আপনার প্রাক্তন, রাহু আপনার প্রাক্তন। আরও কেউ ছিল বুঝি আমার অজান্তে? তবে কি জানেন, রাইসা মেয়েটা বেশ ভালো, আপনার সাথে মানাবে, সুন্দর লাগবে আপনাদের। কথা বলা শেষ না হতেই সে পেছন থেকে টেনে সামনে জড়িয়ে আমার ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দিল। আমাদের ঝগড়া থামানোর জন্য সে আগেও এটা অনেকবার করেছে। কিছু বোঝার আগেই আমি ছাড়ানোর চেষ্টা করছি নিজেকে। বলবে এই লোক হসপিটালাইজ, এত শক্তি গায়ে এখনো। প্রায় 20 সেকেন্ড পর ছাড়লো। কিছু বলছে বসে আবার 10 সেকেন্ড ঠোঁটে ঠোঁট রেখে দিল। আমি বললাম, কে বলবে আপনি অসুস্থ? এত শক্তিটা ডাব্লিউডাব্লিউ খেলেন না, গিয়ে আমার উপর শক্তি দেখাচ্ছেন কেন? শোনো রাহা, আমার প্রাক্তন না, তার সাথে কোনো সম্পর্ক ছিল না। আর রাইসাওকে আমি তোমাকে রাগানোর জন্য আনতে বলেছিলাম, বুঝেছ? খবরদার আরও দিন নাম নিলে খুন করে ফেলবো। রাহা হোক না হোক, আমি তো প্রাক্তন। আর রাইসা আপনাকে ভালোবাসে। রাইসা বলেছে তোমাকে? না, সব কিছু বলতে লাগে। আমি বুঝি আপনাকে ভালোবাসে, এটা বুঝতে কষ্ট হয়নি আমার। আর আপনাদের বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দাওয়াত দিবেন তো নাকি আমায়? সবই তো বুঝো, এটা বোঝো না ভালোবাসি তোমাকে। কি মজা পাও আমাকে কষ্ট দিয়ে?
কাছে টেনে চোখে চোখ রেখে কোমল চোখে বলল, আচ্ছা বাদ দেন, চলেন, খাওয়া দাওয়া করতে হবে, আবার ওষুধও খেতে হবে। সে কিছু বলতে যাবে এমন সময় আঙ্কেল আন্টি ঘরে ঢুকলো। কি একটা বাজে অবস্থা, সে আমায় জড়িয়ে আছে। আঙ্কেল আন্টি আমায় অবস্থায় দেখলো, ব্যাপারটা হাড়ে হাড়ে লজ্জা পাইছি। সে হা করে তাকিয়ে আছে। এই সময় তার বাবা মাকে সেও আশা করেনি। আমি বললাম, ছাড়ুন আমায়। সে আমাকে ছেড়ে দিল। আন্টি আঙ্কেলও বেশ লজ্জা পেয়েছে। আমি বললাম, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। বলেই বহুদূর ডাক্তার আঙ্কেলের রুমের সামনে গিয়ে দরজায় টোকা মারলাম আর বললাম, আসবো? আসো। কিছু বলবে? হ্যাঁ, আসলে সমুদ্রকে কতদিন থাকতে হবে এখানে? বেশি দিন না, দেখি কাল ছাড়াতে চাইছিলাম, আজ ভালো দেখলেই ছেড়ে দিব। ও আচ্ছা, তাহলে আসি। আসো। এই শোনো, যে বলেন, ভাগ্য করে একজন ভালোবাসার মানুষ পেয়েছ। আমি শুধু হাসলাম আর মনে মনে বললাম, জানি তো কত ভালোবাসে। আচ্ছা, আমি আসছি। যাও। গিয়ে দেখি সমুদ্রর খাওয়া শেষ প্রায়। আন্টি খাইয়ে দিয়েছে। আন্টি বলল, ডাক্তার কি বলল রে? তোমার ছেলেকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে? ও, তাহলে তো ভালোই। হ্যাঁ রে সমু, রাস্তায় হাঁটলে চোখ কি কপালে রেখে হাঁটিস? যদি বেশি কিছু হয়ে যেত? আমার কি দোষ মা? সব দোষ তোমার ওই ভাড়াটিয়ার। কিভাবে? আর আমি একসাথে? শোনো মা, তোমার ভাড়াটিয়া জানি ওর সাথে রাগারাগি হওয়ার পর আমার অ্যাক্সিডেন্ট হয়। এইটা তো ওর আগে থেকেই জানা। আন্টি তো হা হয়ে আছে। আমিও কি বলবো বুঝতে পারছি না। আন্টি বলে, নীরা কি বলে এসবও? তোমার ছেলে এর মাথা গেছে, মাথা ডাক্তার দেখাও। এই, আমি পাগল? তুমি জানো না, তোমার সাথে খুব রাগারাগি হলেই আমার কিছু একটা খারাপ হয়। এগুলো আজগুবি কথা। আগে হয়তো। যখন যখন কি? না কিছু না। না বলবো যখন কি? না কিছু না বললাম তো। যখন আমার সাথে সম্পর্কে জড়িয়েছিলে তখন, তাই না? আপনি আগের কথা কেন ওঠাচ্ছেন? পুরনো কথা কেটে কি লাভ পান আপনি? আমি তো কোনো লাভ ক্ষতির হিসাব করিনি এরা। ভালো। আন্টি কি বলবে কিছু বুঝতে না পেরে বলল, আমি যাই। উনিকে কোথায় গেলে? দেখে আসি। তোরা কথা বল। এবার সমুদ্র বলল, মা তোমার ভাড়াটিয়ার কথা বলতে জানে না, জানে শুধু কিভাবে ঝগড়া করতে হয় আর কিভাবে আমাকে কষ্ট দিতে হয়। আন্টি বলল, আমি যাই, বলেই চলে গেলেন। আমি ভাবলাম এখানে থাকলে হয়তো কথা কাটাকাটি হবে, তার চেয়ে বরং আমিও চলে যাই। আমাকে চলে যেতে দেখে এসে হাতটা ধরে ফেলল এবং উঠে দাঁড়ালো আর বলল, কই যাও? বাইরে যাব। কেন? থেকে কি করব? যা করো। আমি কি করি তুমি জানো? আমি জানি না তাই? হাত ছাড়ো, আমি যাব। একবার হাত ছেড়ে অনেক বড় ভুল করে ফেলেছি, আর করতে চাই না। মানে থাকা যায় না আমার কাছে? আমার সাথে, আমার হয়ে থাকা কি একেবারে যায় না? সমুদ্র কেন এরকম করছো? যে মায়া থেকে বেরিয়ে এসেছি সেখানে কেন আবার টানছো? পুরোপুরি বেরিয়ে কি সত্যি যেতে পেরেছ? হয়তো। হয়তো হলে হবে না, বলতে হবে যে হ্যাঁ, আমি পুরোপুরি বেরিয়ে এসেছি আর যেতে চাই না। তোমায় আর ভালোবাসি না সমুদ্র আহমেদ। আমি অন্য কাউকে মনে স্পর্শকে ভালোবাসি, এটা বলতে হবে। হাত ছাড়ো। না ছাড়বো না। এটা বলেই কাছে টেনে নিল আর বলল, বলো যে তোমায় আর ভালোবাসি না। আমি যাব আমাকে ছাড়া? বলো আগে। হ্যাঁ, তোমাকে আগের মতোই ভালোবাসি, কিন্তু তোমাকে পেতে আর চাই না। কেন? তোমাকে খুব মিস করি, মাঝে মাঝে কান্নাও করি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে পাওয়ার আর কোনো আশা রাখিনি আমি, আর রাখতেও চাই না। অন্য সম্পদ আমার বরাবরই পেতে কম ইচ্ছে, জানি তো। মানে আমি কার সম্পদ? রাইসার বা জারি হয় আমার না। অনেক আগে তুমি হারিয়ে গেছো আমার কাছ থেকে নীরা। খারাপ লাগছে শুনতে, তাহলে ভাবো আমার কেমন লাগে। তুমি এত রাইসা রাইসা কেন করছো? আচ্ছা বাদ দাও। সে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে বলল, নীরা ভালোবাসি অনেকটা। আমি কিছু বললাম না, চুপচাপ আছি। সে আবার বলল, নীরা ভালোবাসি। দরজায় টোকার শব্দ হলো, দেখি রাইসা। রাইসাকে দেখে সে আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, ছাড়ো, রাইসা এসেছে তো ছাড়ো, খারাপ ভাববে, ভাবো। রাইসা ভেতরে ঢুকে ভূত দেখার মতো আমার আর ওর দিকে তাকিয়ে আছে। আমি যত বলছি ছাড়তে, সে আরো শক্ত করে জড়িয়ে নিচ্ছে আমাকে। এবার শক্তি খাটিয়ে ওকে ছাড়ালাম আর বললাম, রাইসা আসো, ভেতরে আসো। সে এলো, কিন্তু বেশ কষ্ট পেয়েছে বোঝা যাচ্ছে। আমি বললাম, তোমরা গল্প করো, আমি একটু আসছি। সে আবার আমার হাত ধরে ফেলেছে। সে এলো, কিন্তু বেশ কষ্ট পেয়েছে বোঝা যাচ্ছে। সে আবার আমার হাত ধরে ফেলেছে। আমি বললাম, আবার কি হলো? কই যাও? দেখে আসি। আঙ্কেল আন্টি কই গেলেন? যাওয়া লাগবে না, সময় হলে তারা চলে আসবে। এক ঘন্টা বসো তো বাপু। বসে কি করব? তুমি বরং রাইসার সাথে কথা বলো, আমি আসছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। এ রাইসা, তোমরা গল্প করো, আমি আসছি। বাইরে গিয়ে দেখি আঙ্কেল আন্টি কার সাথে জানি কথা বলছে। লোকটার পেছনে পাশ দেখতে পাচ্ছি।
সামনের পাশটা দেখতে পাচ্ছি না। আমি উল্টো সাইডে, পেছন পাশটা খুব চেনা চেনা লাগছে। সামনে এটিকে দেখি লোকটার কেউ না, স্পর্শ। আমাকে দেখে বলে উঠল, আরে নীরাজে, আপনি এখানে কেন? কার কি হয়েছে? সমুদ্রের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এসেছি। ও এনারা আঙ্কেল আন্টিকে দেখিয়ে দিয়ে সমুদ্রের বাবা মা। ও, এখন কেমন আছেন উনি? ভালোই আছে। তা আপনি এখানে যে? আমার বাবা এখানকার ডাক্তার, ডাক্তার শিহাব আহমেদ। সমুদ্রকে বাবাই দেখেছে। ও তাই? চলুন একবার সমুদ্রকে দেখে আসি। হ্যাঁ অবশ্যই, চলুন। আর আন্টি রাইসে এসেছে, চলো দেখা করে আসবি। চলো। স্পর্শ আপনিও আসেন। হ্যাঁ চলুন। রাইসা আন্টিকে দেখে উঠে এলো আন্টির কাছে। আমি আর স্পর্শ একসাথে রুমে ঢুকলাম। স্পর্শকে আর আমাকে একসাথে দেখে সমুদ্র খুব রেগে গেছে, কিন্তু সে বুঝতে দিতে চাচ্ছে না। আমি তো ঠিকই বুঝে গেছি। কেমন আছেন সমুদ্র? এই তো ভালো, আপনি? ভালো আছি। আর ওনাকে আমাকে দেখিয়ে দেখলাম, খারাপ কি যেতে পারি? তাও ঠিক। তো এখানে কি মনে করে? বাবার কাছে এসেছিলাম, দেখা হয়ে গেল নীরবের সাথে। বাবাকে? আপনার ডাক্তার, উনি আমার বাবা। ও ভালো থাকেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমাকে এখন যেতে হবে, একটু কাজ আছে। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। আসছি। জি আচ্ছা। আমি স্পর্শকে বললাম, চলো আপনাকে এগিয়ে দিয়ে আসি। এটা শুনে সমুদ্র মনে হয় আমার কাঁচাই খেয়ে ফেলবে এমন লুক দিয়েছে। স্পর্শ বলল, চলুন। করিডোরে হাঁটছি। স্পর্শ বলে উঠল, নীরা একটা কথা বলবো? যে বলুন। সমুদ্র কি আপনার ভালোবাসার মানুষটা? কিছুক্ষণ নীরব থেকে বললাম, ও এখনো ভালোবাসেন? হয়তো সেও ভালোবাসে, তাই না? জানি না, আর জানতেও চাই না। বাবা বলল, সমুদ্র নাকি আসার পর থেকে নীরা নীরা করছে অজ্ঞান অবস্থাতে। আমিও শুনলাম। বলতে বলতে বাইরে চলে এসেছি। সে গাড়ির কাছে গিয়ে বলল, আচ্ছা আসি তাহলে। নীরা, জি বলেন। আমার ভালোবাসা কি অপূর্ণই থাকবে? সবকিছু পূর্ণতা কি পায়? সে আর কিছু বলল না, চলে গেল। আমিও রুমে যাচ্ছিলাম, দেখি রাইসা আসছে। কি রাইসা, চলে যাচ্ছ? হ্যাঁ। থেকে কি করব? মানে কি করতে চেয়েছিলেন? কিছু না, বলেই চলে গেল। খারাপ লেগেছে বোধহয় ওর, আমাকে আর সমুদ্রকে ওভাবে দেখে। আন্টির কাছে শুনি সমুদ্রকে নাকি আজই ছেড়ে দেবে। ছেড়েও দিল। আমরা বাসায় আসলাম। সে তার রুমে গিয়ে বসলো। আমি খাবার নিয়ে গেলাম। আন্টি বেশ ক্লান্ত, কাল সারা রাত তার চিন্তায় ছিলেন, তাই সেই ঘুমিয়ে পড়েছেন। প্রেশারটাও বেড়েছে। তোমার কি দরকার ছিল স্পর্শকে এগিয়ে দিতে যাওয়ার? ছিল দরকার। কি দরকার? তোমাকে সব বলা লাগবে। বলো। তুমি রাইসের সাথে কেন গল্প করছিলে? ও এসেছিল আমার সাথে দেখা করতে। তার সাথে কথা না বললে একটা অভদ্রতামি হতো না? এক্স্যাক্টলি, এটা অভদ্রতামি হতো। আমি না গেলেও ওটা খারাপ দেখাতো, তাই গিয়েছিলাম। এটা নিয়ে আমি তার আর কোনো কথা শুনতে চাই না। নাও, এটা খেয়ে নাও, ওষুধ খেতে হবে। না, খাবো না। তোমার ইচ্ছা, রেখে চলে গেলে খাও, না খেলে না খাও, অত জোর করতে পারবো না। জোর করতে কে বলেছে? আমি? তুমি তো ব্যস্ত তোমার স্পর্শকে নিয়ে, আমাকে নিয়ে আর তো থাকবে না। এই তো ভালো বুঝেছ। হ্যাঁ, আমিও ভালোই বুঝি। তো এবার নিজের ভালোটা বুঝে খেয়ে নাও। ওষুধ আছে কড়া ডোজের, খাইয়ে দিব? তাহলে খাবো। খাচ্ছি, দিচ্ছি, দাঁড়াও, বসো। হা করে আছি, হাতটা ধুয়ে আসি। ওকে, এই নাও, হা করো। নীরা, বলো, বিয়ে করবে আমায়? না। কেন? এমনি। এমনি কেন? খাওয়ার সময় কথা বলতে নেই। আচ্ছা, বলবো না। শুধু এটুকু বলো, কেন বিয়ে করবে না? কারণ তোমার আর রাইসার বিয়ে হবে। মানে কে বললো? আমি জানি। তুমি সব জানো? হ্যাঁ, আমি সব জানি। যা জানো সব ভুল জানো। আমি রাইসাকে বিয়ে করব না, তাই সব ভুল জানি। হ্যাঁ, সব ভুল জানো। তাহলে তুমি আর রাহাকে ঘুরতে গেছিলে, সারা শহর এক রিক্সায় ঘুরেছে দুজনে, এটা ভুল জানি। কে বললো তোমাকে? তুমি আর রাহাকে সাদিকা আপুর বাসায় গিয়েছিলা, এটা কি ভুল জানি? সাদিকা আপুর বাসায় সবাই তোমাকে জিজ্ঞাসা করেছিল কেউ, তুমি বলেছিলে বউ, এটাও ভুল জানি। কে বলেছে তোমাকে এগুলো? তুমি আর রাহাকে 6 মাস 13 দিন সম্পর্কে ছিলে, এটাও কি ভুল জানি? তুমি যে রোজ ওর জন্য কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে, কলেজ ছুটির পর বাইকে রোজ ঘুরতে, সেটাও ভুল জানি। তোমাকে কে বলেছে এগুলো, একটু বলবে প্লিজ? তুমি যে রাহার জন্য কাচের চুড়ি কিনতে, সেটাও ভুল জানি। ওকে যে কপালে আপ্পা দিতে, এটাও ভুল জানি। আচ্ছা, তুমি তো বলেছিলে আমার জন্য ছাড়া অন্য কারোর জন্য তুমি চুড়ি কিনবে না, তাহলে? আচ্ছা, আমি আর কি ভুল জানি? নীরা, চোখ বেয়ে তার নোনা ভালোবাসা না নোনা সত্যগুলো পড়ছে, বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি তোমাকে কখনো জোর করে সম্পর্কতে রেখেছিলাম? তোমাকে
তোমাকে তো অনেকবার বলেছিলাম আমাকে আর ভালো না লাগলে বলে দাও, আমি চলে যাব। তোমার ভালো লাগছিল না বললে না কেন সমুদ্র? আমি তো তোমায় জোর করতাম না, সম্পর্কর দোহাইও দিতাম না। তাহলে কেন করলে এরকম? ভালোবাসায় কি কমতে ছিল কিছু? যদি থাকতো বলতে পারতে। নীরা, ক্ষমা করো আমায়, আমি বুঝতে পারিনি আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। তোমাকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো বলে ওঠার সাহস করতে পারিনি। তোমাকে হারাতে চাইনি। আমি রাহার সাথে ঘুরেছি, কিন্তু বিশ্বাস করো আমি সম্পর্কতে ছিলাম না। আমি যখন বুঝতে পেরেছিলাম যে ও আমার কাছে আসছে, আমি দূরে সরে যাচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। অনেকবার চেষ্টা করেছি তোমাকে বলতে, কিন্তু পারিনি। রাহা আমাকে ব্ল্যাকমেল করেছিল যে ওর সাথে কথা ছেড়ে দিলেও সুসাইড করবে। কি করব বুঝতে পারছিলাম না। রোজ মাথায় টেনশন থাকতো, তাই তোমার সাথে রাগারাগি হতো। মূলত রাহাকে আয়ান পছন্দ করত। আমি ওকে সাহায্য করার চেষ্টা করছিলাম, কিন্তু উল্টা আমি ফেসে গেছি। তাই এমন কাজ করো কেন যেখানে বলার সাহস করে উঠতে পারো না? রাহার সাথে কিছু ছবি আছে তোমার আমার কাছে, দেখবে? দাঁড়া দেখাচ্ছি। এ দেখো, তুমি ওর কপালে চুমু দিচ্ছ, হাতে চুড়ি পরিয়ে দিচ্ছ। ওমা, এখানে তো শাড়ির কুচিও ঠিক করে দিচ্ছ। কে দিয়েছে ছবিগুলো তোমাকে? শোনো তাহলে, আয়ানের সাথে বাজি ধরেছিলাম যে রাহাকে শাড়ি পরিয়ে ওর সামনে আনবো। তখন ওর কুচি নষ্ট হয়ে যাচ্ছিল বারবার। ও বলছিল যে একটু ঠিক করে দিবেন, তাই দিয়েছিলাম। আর আমি ওকে চুড়ি পরাচ্ছিলাম না, ওর হাত কেটে গিয়েছিল, ওটা দেখছিলাম। একদিন সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলছিলাম, ও আমাকে ডেয়ার দিয়েছিল যে ওকে চুমু দিতে হবে, তাই কপালে দিয়েছিলাম। সেদিনই বুঝতে পারি ও আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, তাই সরে আসতে চাইছিলাম, কিন্তু অনেক সময় লেগেছে। সরে এসে দেখি আমি তোমাকে হারিয়ে ফেলেছি। ও তাই? আর কত মিথ্যা বলবা? ভালো লাগছে গো। একটা কাজ করো, তুমি বরং এটাতে একটা নাটক বানিয়ে ফেলো, অনেক হিট হবে। বলি রুম থেকে বেরিয়ে আসলাম, দেখি রাইসার বাবা এসেছেন। আমাকে দেখে মুখটা কালো করে ফেললো। তাও তাকে সালাম দিলাম। সে বলল সমুদ্রকে ডেকে দাও। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার সমুদ্রর রুমে ঢুকলাম। দেখি সে কাঁদছে। কেমন যেন একটা খারাপ লাগা কাজ করা শুরু করেছে। আমাকে চলে যেতে হবে, এই মায়ে আর পড়া যাবে না। আমি ক্রমশ মায়ে ঢুকে যাচ্ছি। নিজেকে শক্ত করে বললাম, তোমাকে রাইসার বাবা ডাকছে, যাব না বলে দাও। সে দেখা করতে এসেছে, না গেলে বিষয়টা ভালো দেখায় না। সে তাকিয়ে থেকে চোখ মুছল। আমি চলে আসলাম, আমার পিছু পিছুই সে এসেছে। হে স্ট্রংম্যান, কেমন আছো? জি আছি আর কি, আপনি? ভালো আছি আমি। শোনো, তোমার মা আর আমার ওয়াইফ বান্ধবী হয়, জানো তো না? জি হ্যাঁ জানি। শোনো, তোমার মা আর আমার মেয়ে মানে রাইসাকে বেশ পছন্দ করেছে। তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। যদি রাজি থাকো তাহলে তোমাদের 4 হাত এক করতে চাই। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি স্তব্ধ বা ক্রুদ্ধ। কেমন জানি লাগছে, বুঝতে পারছি না, কিন্তু কেন লাগছে আমি ঠিকই চাইতাম তাহলে। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি স্তব্ধ বা ক্রুদ্ধ। কেমন জানি লাগছে, বুঝতে পারছি না। আন্টি আঙ্কেলও চলে এসেছে, হয়তো বিয়ের গল্প করবে। এখানে আমার থাকা ঠিক হবে না। তাদের পারিবারিক বিষয়ে আমার থেকে থাকাটা ভালো দেখায় না। আর হয়তো এখানে থাকতেও পারবো না। তার বিয়ের গল্প চুপচাপ দাঁড়িয়ে শোনার মতো ক্ষমতা আমার নেই। আমি চলে যাচ্ছিলাম আমার রুমে। বাধা সাধল রাইসার বাবা। কে নীরা, চলে যাচ্ছ যে? তুমি তো বাড়ির মেয়ের মতো। তো সমুদ্র তো সে হিসেবে তোমার ভাই হয়। ভাইয়ের বিয়ের গল্প শুনবে না? ভাইয়ের বিয়েতে মজা করবে না? অবশ্যই, সমুদ্রের বিয়েতে তো মজা করব। আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ে মানে রাইসা, সে যদি এ পাশে আসে সে তো এই বাড়ির মেয়ে হয়ে যাবে। আমি ছিলাম মেয়ের মতো, সে হয়ে যাবে মেয়ে। তাহলে কি সমুদ্র ওর ভাই হবে? সে কি বলবে তা বুঝতে পারছে না। সে দাঁত কিরকির করছে। আমি একটা হাসি দিয়ে আমার রুমে চলে আসলাম। এসে রুমের দরজা বন্ধ করে দিলাম। ওয়াশরুমে গিয়ে ট্যাপ জোরে ছেড়ে কিছুক্ষণ কাঁদলাম। কাঁদলে নিজেকে খুব হালকা লাগে, আর একা একা কাঁদলে নিজেকে অনেক শক্ত করা যায়। খুব ঘুম পেয়েছে, মাথাটাও ব্যথা করতেছে। একটা অ্যাপ্লিকন খেয়ে বিছানায় গাইলে দিতে ঘুমিয়ে গেছি। ঘুম ভাঙতে দেখি সারা ঘর অন্ধকার হয়ে আছে। মনে মনে ভাবলাম, আমি কি মরে গেলাম নাকি? দূর, একটা ওষুধ খেয়ে মরে গেছে। আমিও কি যে ভাবি, মাথাটা গেছে আমার। বিছানা থেকে উঠে লাইট দিতে দেখি সমুদ্র চেয়ারে বসে আছে। দেখে বেশ চমকে গেছে। ভাগ্যিস চিল্লাই নেই। তুমি এখানে? অন্য কাউকে আশা করছিলে না? না, কাউকে আশা করি নাই। আর তুমি ঘরে ঢুকলে কি করে? দরজাটা আমি ভেতর থেকে লাগিয়ে দিয়েছিলাম। বেলকনি দিয়ে এসেছি। কি মাথা গেছে তোমার? শরীরের এই অবস্থা নিয়ে তুমি বেলকনি দিয়ে এসেছ? না, মাথা আমার ভালোই আছে। মাথা তো তোমার গেছে।
আমার বিয়ের কথা চলছে আর তুমি চুপচাপ আছো, কিছুই বলছো না। আমি কি বলবো? তোমার বিয়ে তুমি করবে? তোমার বিয়ে কি আমি করব নাকি? মানেটা কি? আমার বিয়ে অন্য কারোর সাথে হবে নীরা। তুমি এটা কি করে মানতে পারছো? না মানতে পারার কি আছে? এই দাওয়াত দিবা তো আমাকে? দাওয়াত না দিলে বিয়ে খাবো না কিন্তু। সে আর কিছুই বলল না। সে দরজা খুলতে যাচ্ছিল, আমি ভাবলাম চলে যাবে, তাহলে আমি যাই, ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ না হয়ে ওয়াশরুমে যাব। সে পেছন থেকে হাত কোমরের সাথে টেনে ধরল। লাগছে তো, ছাড় আমার হাত। লাগুক। এই, তুমি এত পরিবর্তন হলে কি করে? এত জেদ কেন তোমার? আমার অন্য কারোর সাথে বিয়ের কথা চলছে আর তুমি কিনা বিয়ের দাওয়াত খাওয়ান দিতে ব্যস্ত। আমি তোমার কোনো পরিবর্তন হই নাই, আমি কোনো জেদ নেই আমার। আর বিয়ের দাওয়াত না দিলে যাব কেমনে নীরা? আচ্ছা, আমার দোয়া পরে আসবা দাওয়াত পাইলে? কি বিয়ের কথা বলছি, মরতে বলি নাই। হাত ছাড়ো, আমার লাগে। সে হাত ছেড়ে দিল। আমি বললাম, তো বিয়ে কবে? কবে আনছো রাইসাকে? সে আমার দিকে একরাশ রাগ নিয়ে তাকিয়ে আছে। আমি আবার হেসে বললাম, জনাব সমুদ্র, বিয়েতে কিন্তু আমার এক্সট্রা অ্যাটেনশন চাই, প্রাক্তন বলে কথা। সে আর এবার সহ্য করতে পারল না, আয়নায় এক ঘুষি মেরে ভেঙে দিল। 5 সেকেন্ড পর হাত দিয়ে রক্ত পড়া শুরু হলো। আমি তো হা হয়ে তার দিকে তাকিয়ে আছি। সে দরজা খুলে বেরিয়ে গেল, জানি না কই গেল। 30 সেকেন্ডে তার রুম থেকে জিনিসপত্র ভাঙার শব্দ শুরু হয়ে গেল। হে আল্লাহ, সমুদ্র আর পারছি না। না মানে, ও কি করে তার রুমে ছুটলাম। 1 মিনিটে রুমটাকে প্রায় মেরেই ফেলেছে। আন্টি কি করবো বুঝতে পারছি না। আমি 1-2বার তাকে আটকানোর চেষ্টা করলাম, কাজ হলো না। উপায় না পেয়ে তার বুকে মাথা রাখলাম, খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। সে খুব ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শেষমেশ আবেগের কাছে রাগ হার মেনে গেল। সে শান্ত হয়ে গেল। এই কয়েক মিনিটে বেশ বুঝেছি আমি তার কাছে থাকলে আমারও সে হাড়ের হৃদস্পন্দিত হয়, তারও সে হারি হয়। কিছুক্ষণ পর ছেড়ে বললাম, এইগুলা করবা না। একদিকে তোমার শরীর খারাপ, অন্যদিকে আন্টি আঙ্কেলের বয়স হয়েছে, ওনারা এত চাপ নিতে পারবে না। রোজ ওষুধ খেয়ে ঘুমাই। আমি আন্টিকে বললাম, আন্টি হওয়ার পরে কিছু খেয়েছে? না, খাইনি। চলো, কিছু বানিয়ে দেবে। সে বলে উঠল, আমি খাবো না। খাবি কিনা পরে দেখা যাবে। আন্টি চলো। মাই। রান্নাঘরে আন্টি গেল। আমি ফ্রেশ হয়ে গেলাম, রাগ দেখি রান্না করছে। দুজনই বেশ চুপচাপ। অনেকক্ষণ কি বলবো আমি বুঝতে পারছি না, কথা শূন্যতায় ভুগছি। আন্টিও হয়তো তাই। পরে আন্টি বলে উঠল, নীরা সমুর বিয়ে নিয়ে কথা চলছে, রাইসার বাবা তাড়াতাড়ি বিয়েটা দিতে চায়। ভালো তো, করিয়ে দাও ছেলেকে বিয়ে। দাওয়াত দিবে তো আমায়? নাকি বলবে যে নীরা আমার ছেলে জীবন থেকে চলে যা? বেশ ড্রামাটিকভাবে বললাম কথাটা। না রে মা, যদি বলি আমার বাড়ির মেয়ে হয়ে যা, আমার বাড়ির বউ হয়ে যা, হবি তুই? আমার ছেলেটা সত্যি তোকে ভালোবাসে, বুঝি, কিন্তু আমি তো কিছুই জানি না তোদের ছাড়াছাড়ি কেন হয়েছিল, তাই কিছু বলতে পারি না কাউকে। সম্পর্ক গড়া খুব কঠিন রে মা, ভাঙা খুব সহজ। শুনতে চাও? তাহলে আজ রাতে আমার রুমে এসো, সব বলবো। তখন তুমি বলো আমি ভুল না ঠিক? আন্টি আর কিছু বলল না, শুধু বলল, খাবারটা গিয়ে আয় খেয়ে। হ্যাঁ দাও, যদি না খেতে চাই আমি খাইয়ে দেবো, চিন্তা করো না। নীরা, আমার ছেলেটাকে সত্যিই দোষী রে? না গো আন্টি, দোষ তো আমার, ভালোবেসেছিলাম তোমার ছেলেকে। বলে চলে এলাম সমুদ্রের রুমে, দেখিও ফোন ঘাটছে। আমাকে দেখে ফোনটা বন্ধ করে বলল, আমি খাবো না নীরা। কেন খাবে না? এমনি খাবো না। সমুদ্র, আমার ইচ্ছে নেই তোমার সাথে খাওয়া নিয়ে যুদ্ধ করার। একটু খেলে কি খুব অসুবিধা হবে? তোমার স্পর্শ কল করেছিল। কখন? একটু আগে। ও, তুমি খেয়ে নাও, আমি কথা বলে আসছি। সে হাতটা ধরে ফেললো আর বলল, আমার সামনে কথা বলো। কেন? আমি বলেছি তাই? তুমি বললেই বুঝে আমাকে শুনতে হবে? নীরা, কথা বাড়িও না, আমার সামনে যা বলার বলবা। সে নিজেই স্পর্শ নাম্বারটা ডায়াল করে কল লাউডে দিয়ে দিল। হ্যালো নীরা। হ্যাঁ জি বলুন, কেমন আছো? ভালো আছি। কিছু বলার ছিল কি? হ্যাঁ, কিছু না, অনেক কিছু বলার ছিল। জি বলুন। দেখা করা যাবে? এই প্রশ্ন সমুদ্রের দিকে তাকালাম। সে হয়তো স্পর্শকে সামনে পেলে খেয়ে ফেলতো। আমি বললাম, আজ তো রাত হয়ে গেছে, কাল দেখা করি। না, বেশিক্ষণ লাগবে না, আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যদি একটু নিচে আসতেন। কি? আপনি নিচে? কতক্ষণ যাবত? আমি আসছি, 1 মিনিট। আচ্ছা আসেন। আমি যাচ্ছিলাম বাদশাদ্র সমুদ্র। সে বলে, তুমি যাচ্ছ মানে? রাত দেখেছ, মানুষ কি বলবে? আর তুমি যাবে না? বাসার সামনে একজন ওয়েট করছে, না দেখা করলে অভদ্রতা আমি দেখাই। হাত ছাড়ো, যেতে হবে আমায়। দেখাক, আমি যেতে দেব না তোমাকে, ছাড়বো না।
আমাকে তো ছেড়ে দিয়েছ 2 বছর 3 মাস 17 দিন আগেই। ঘন্টাটার হিসাব করা হয়নি, এসে হিসাব করছি বলেই হাতটা ছাড়িয়ে নিয়ে নিচে এলাম। এসে দেখি স্পর্শ গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এলেন। হাই, হ্যালো নীরা, সরাসরি কথায় আসি। ভালোবাসি আপনাকে, বিয়ে করবেন আমায়? কি বলবো বুঝতে পারছি না। কি হলো নীরা, কিছু বলুন। আপনি তো সব জানেন, তারপরেও কেন আমাকে? আমার তো আপনাকে চাই, আমি সব মানতে রাজি আছি। যতদিন আপনি চাইবেন না আমি কাছে আসবো না, কোনো অধিকার চাইবো না। কিন্তু তুমি তো কি নীরা, ভালোবাসো আমায় তাই তো? পেছন থেকে সমুদ্র আসছে। তুমি এখানে কি করছো? আমার বাড়ির সামনে আমি আসতেই পারি তাই না? কি বলেন স্পর্শ? হ্যাঁ, তা তো অবশ্যই। আপনার বাড়ি, আপনি যখন ইচ্ছা আসতেই পারেন। হ্যাঁ, তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি? আমিও। তো নীরা বলো, ভালোবাসো আমায় তুমি? বলো। সমুদ্র, কি হচ্ছে এগুলো? সিনক্রেট কেন করছো? আমি সিনক্রেট করছি? আজব, ভালোবাসা সেটা স্বীকার করতে সমস্যা কি? তুমি যাবে? প্লিজ প্লিজ যাও সমুদ্র। আচ্ছা যাচ্ছি। এসো না, তাড়াতাড়ি এসো, আমাকে খাইয়ে দিতে হবে। যা, আমি আসছি। সরি স্পর্শ, মানে বুঝতে পারিনিও চলে আসবে। ইটস ওকে নীরা। ওনার মধ্যে আমার মতোই একটা ইনসিকিউরিটি কাজ করছে। ভালোবাসি তো উনিও। আমার কিছু বলার নেই, আর আমার সময় লাগবে ভাবার জন্য। নিন, খালি ফিরিয়ে দিয়েন না। আচ্ছা, আসি, সাবধানে থাকবেন। আপনিও। ঘরে এসে দেখি সমুদ্র ঘরে নেই। আন্টিকে জিজ্ঞাসা করলাম, বলল ছাদে। ঘরে গিয়ে দেখি খাবারটা আছেই। খাবারটা নিয়ে ছাদে গেলাম, দেখি উনি সিগারেট খাচ্ছেন। সিগারেট খেলে কি পেট ভরবে? সে চুপ করে আছে। বলো, সিগারেট খেলে কি পেট ভরবে? তোমায় না পেলে যে জীবনটা সুখ দিয়ে ভরবে না সেটার। সিগারেটটা ওর হাত থেকে নিয়ে ফেলে দিলাম। ও মুচকে একটা হাসি দিল আর বলল, এখন আমার হাতে সিগারেট দেখলে খারাপ লাগে না? সহ্য করতে পারবো না তাই না? না, সেরকম কিছু না। আমার সিগারেটের গন্ধ ভালো লাগে না, তাই ফেলে দিয়েছি। তাই? খাও, খাবারটা খেয়ে নাও, খাইয়ে দাও। দিনে কয়টা সিগারেট খাওয়া হয় হিসাব নেই। ও, কেউ একজন আমাকে ছুঁয়ে বলেছিল 2টার বেশি খাবে না। কেউ একজন তো বলেছিল আমাকে কখনো ছেড়ে যাবে না। গেল তো? কেন গেছো তা তো খুব ভালো করে জানো। সবই তো জানি। জানলে ভালো। এই নাও, ওষুধ নাও নীরা। আজকের পর থেকে তোমাকে আর বলবো না ভালোবাসি। আমার যা সেটা আমি নিব। যদি জোর খাটানোর দরকার হয় তাহলে তাই করব। কাছে টেনে কপালে চুমু দিয়েই সে নিচে চলে গেল। নীরা, হ্যাঁ, আজকের পর থেকে তোমাকে আর বলবো না আমি ভালোবাসি। কিছু বুঝলাম না, সে কি এখন আমার উপরে জোর খাটাবেন? আল্লাহ জানে ওনার মাথায় কি চলতেছে। নিচে নামলাম, দেখি উনি রুমে বসে কাকে জানি কল করছে আর বলছে দরকার পড়লে নিজেকে শেষ করবো, কিন্তু অন্য কাউকে কারো হাতে হতে দিব না। আমি কিছু বললাম না, আমার রুমে চলে আসলাম। আন্টি রুমে এলো, বললেই নীরা খেতে আয়। খাবো না গো, তোমরা খাও, খিদে নেই। আয় খেয়ে নে না, না খেয়ে ঘুমোতে নেই। কিচ্ছু হবে না, তোমরা খাও। আর আন্টি শোনো, আমি ভাবছিলাম আমি বাড়িটা ছেড়ে দিব। কি, তুই বাড়ি ছাড়বি? কিন্তু কেন? আন্টি দেখছই তো সমস্যা হচ্ছে, আর তোমার ছেলের বিয়ের সামনে আমি চাই না কোনো ঝামেলা হোক। নীরা, আচ্ছা বলবি তোদের মধ্যে কি হয়েছে? আমার ছেলেটার কি দোষ ছিল? আন্টি, তুমি মনে হয় প্রথম মা হবে যে তার ছেলের প্রাক্তন প্রেমিকার কাছে তার ছেলের প্রেমের গল্প শুনতে চাইছো। বল না মা। আচ্ছা শোনো তাহলে, আমি কেবল ইন্টারে ভর্তি হয়েছি, সে তো আমাদের ওখানকার ভার্সিটিতে পড়ে। আচ্ছা, ছেলেকে এত দূর পাঠিয়েছিলে কেন এখানে পড়াতে? চান্স পেয়েছে তাই গেছে। ভালো করেছ। তো কলেজে ক্লাস শুরু হলো, কলেজে যাচ্ছিলাম রেগুলারলি। সেও এরিয়ার বড় ভাই টাইপস একজন। তো র্যাক দেওয়ার একটা প্রথা আছে, তোমার ছেলে আমাদের ফ্রেন্ডসগুলোকেও র্যাক দিচ্ছিল। তো এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, সাথে আরও অনেকজন ছিল। তোমার ছেলের এক বন্ধু আমাকে বাজে কথা বলেছিল, বলা যায় বাজে ভাষায় টিচ করেছিল, আর আমি মনে করেছিলাম তোমার ছেলে টিচ করেছে। ওই এরিয়ার বেশ প্রভাবশালী লোকের মেয়ে আমি, তাই আমারও রাগও আকাশের উপর দিয়ে যায়। কেউ কিছু বললে নাক ফাটাই দেই। তো ছেলের ভাগ্য ভালো, নাক ফাটাই নাই। তবে হ্যাঁ, কৌশে একটা থাপ্পড় মারছিলাম আর বলছিলাম মেয়েদের সম্মানের কথা বলবো না, বলবো মানুষকে সম্মান করতে শিখেন। সে হাঁ করে তাকিয়ে আছে। আমি চলে আসি। 3 থেকে 4 দিন পর শুনি তোমার ছেলে নাকি অন্য কেউ আমাকে টিচ করেছিল। বেশ লজ্জা পেয়েছিলাম। পরে অনেক খোঁজ করে তোমার ছেলের হোস্টেল বের করলাম, তারপর তাকে সরি বলে আসলাম। সে শুধু হেসেছিল,
আমি অবশ্য মন থেকেই সরি বলেছিলাম। যাকে আমি সরি বলি তার জন্য একটা করে বই নিয়ে যাই। তার জন্য নিয়ে গিয়েছিলাম হুমায়ুন আহমেদের নির্বাসন বইটা। তারপর এক সপ্তাহ পর দেখি সমুদ্র আহমেদ নামের একটা আইডি থেকে ফেসবুকে রিকোয়েস্ট এসেছে। প্রোফাইলে ঘেটে দেখি যাকে আমি থাপ্পড় মেরেছিলাম সে অ্যাকসেপ্ট করলাম। টুকটাক চ্যাটিং হইতো, তারপর সেটা টুকটাক না বেশ অনেকটাই ছিল। বুঝতে পারলাম দুর্বল হয়ে যাচ্ছিলাম। দুজনের প্রতি আমি সরে আসতে চাচ্ছিলাম। 2-3 দিন কথা হয়নি ওর সাথে। পরের দিন দেখি কলেজে আছে। আমি অ্যাভয়েড করছিলাম তাই কথা বলি নাই। ক্লাসে ঢুকে গেছি। 2টা রুম থেকে বের হয়ে দেখি ওখানেই বসে আছে। তখনও দাঁড়িয়েছিল, এখন বসে আছে। দেখো না দেখার ভান করে চলে আসছিলাম। আমার বাড়ির গলিতে কেউ একজন পেছন থেকে হাত ধরে টেনে পেছনে ঘুরে দেখি তোমার ছেলে। হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছি না। সে বলল, সমস্যা কি, ইগনোর করছো কেন? কোনো সমস্যা নেই, হাত ছাড়ুন, ভালোবাসি তোমায়। সোজা ভাষায় বলছি, সোজাভাবে আমাকে আমার হয়ে যাও। আমি ভালোবাসি না আপনাকে। আমি সোজাভাবে বলছি, আপনিও বুঝে যান। আমি কিন্তু বাঁকা হতে পারি, বাঁকা হতে বাধ্য করেন না। সেদিন আর কিছু না বলে চলে এসেছিলাম। তারপর কি করে জানি কি হয়ে গেল, সম্পর্ক শুরু হয়ে গেল। 1 বছর খুব ভালো যাচ্ছিল, কিন্তু সম্পর্কের বয়স 9 মাস 9 দিন তখনই খুব ঝামেলা শুরু হলো দুজনের। তোমার ছেলে ব্যস্ত ছিল আগেও, কিন্তু তখন আরও বেশি ব্যস্ত হয়ে গেল। পরে শুনলাম আমাদের এক ফ্রেন্ডের সাথে ওকে প্রায় দেখা যায়। ওকে কিছু বললে এমন একটা বিহেভ করতো যে থাকলে থাকো, না থাকলে চলে যাও, তুমি থাকবা বা না থাকাতে আমার কিছু যায় আসে না। এভাবে চলে যাচ্ছিল আর দিন দিন ওর ব্যস্ততা অনেক বেড়ে যাচ্ছিল। অনেক সময় ওকে আমি কাছে পেতাম না। একদিন দেখি আমার ফ্রেন্ড মানে রাহার সাথে বেশ ঘনিষ্ঠভাবেই পার্কের দোলনায় বসে দোল খাচ্ছে। আমি ওকে দেখিয়ে চলে আসি। আমি ওকে দেখিয়েছি আমি তোমাকে অন্য কারোর সাথে দেখেছি। রাতে ফোন দিচ্ছিলাম 11টা থেকে 1টা পর্যন্ত, তার কল ওয়েটিংয়ে। সেদিন আর কল দেয়নি। সকালে কল দিয়ে বলেছিলাম দেখা করতে পারবা কলেজে? সে বলছিল পারবে না, সে ব্যস্ত আছে। কিন্তু সেদিনই সে রাহার সাথে ঘুরতে গিয়েছিল। কাকতালীয়ভাবে আমি আর আমার ফ্রেন্ড সেখানে যাই। বেশ ঘনিষ্ঠ অবস্থাতেই তাদের আবার দেখলাম। এবার তোমার ছেলে রাহার শাড়ির কুচিয়ার হাতে চুড়ি পরিয়ে দিচ্ছিল। আমি চলে এসেছিলাম কারণ আমি এগুলো দেখতে প্রস্তুত ছিলাম না। সে কপালে চুমু দিতেও বাকি রাখেনি। সেদিন আমার রাতেও ফোন দিয়ে দেখি ওয়েটিং, 11টা থেকে 1টা 2টা 3টা পর্যন্ত। আমি কল দিলাম, রিসিভ করে গালি দিল, বলল দেখছো না ব্যস্ত আছি। আমি বেশ ঠান্ডা গলায় বললাম আচ্ছা, আর ফোন দিব না। কিন্তু এতক্ষণ কার সাথে কথা বলছিলে? সে বলল সব তোমাকে বলতে হবে, তুমি কি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছো? আমি আর কিছু না বলে কল রেখে দিলাম। সেদিন রাতে অনেক কেঁদেছিলাম। রোজ রাতেই চোখ গড়িয়ে জল পড়ত, কিন্তু সে রাতে কেন জানি বেশি পড়েছিল। তবে সে রাতের কান্নাটা অনেক শক্ত করেছিল আমায়। এভাবে 1 মাস কেটে গেল। কথা হয় না বললেই হয়, দিনে হয় 10 মিনিটও আমাদের কথা হয় না। কিন্তু সে রোজ রাহাকে নিয়ে বের হয়। আমার ফ্রেন্ডরা কল দিয়ে জানায়, অনেকে তো ছবি পাঠাই দেয়। 1 বছর হয়ে গিয়েছিল সম্পর্কের আমাদের। বেশ বুঝতে পারলাম সে আমায় চায় না, আমার সরে আসা উচিত, তাই চলে আসলাম। ওকে এখন অন্য কারোর সাথে দেখতে পারতাম, তাই ভাই ভাবিকে বললাম আমাকে তাদের সাথে নিয়ে আয়, পড়াশোনাটা ওখানেই করি, পরীক্ষাটা এখানে দিব। বাবা মা বুঝতে পারছিল তাদের মেয়ের কিছু একটা হয়েছে, তাই তারাও আর বাধা দিল না। চলে এলাম। আইডি ডিলিট করে দিলাম, নাম্বার চেঞ্জ করে ফেললাম। ভাস্তি ভাই ভাবি আর বই নিয়ে ভালোই দিন যাচ্ছিল। ফাইনাল এক্সাম চলে এলো, গেলাম আবার ওখানে। গিয়ে বেশ অবাক হলাম। শুনলাম সমুদ্র নাকি রাহাকে সবার সামনে প্রপোজ করেছে, অনেকের সামনে রাহাকে বউ বলে পরিচয় দিয়েছে। পরীক্ষা দিচ্ছিলাম, শেষ পরীক্ষার দিন সমুদ্রের সাথে দেখা হয়ে গেল। হেসে হেসে জিজ্ঞাসা করলাম কেমন আছেন? সে বলল ভালো। আমি আর কথা বাড়ালাম না, চলে আসছিলাম। কিন্তু খুব ইচ্ছা করছিল ওর কাছে থাকতে। আবার পেছনে ঘুরে দেখি রাহা আর ওর হাত ধরে আছে। আমাকে দেখে সমুদ্র হাত ছাড়ানোর চেষ্টা করছে। আমি একটা হাসি দিয়ে চলে এসেছিলাম আর মনে মনে বলেছিলাম ভালো থেকো মশাই। তারপর প্রায় 2 বছর পর দেখা। তোমাদের বাসায় তো আরও অনেক কিছু আছে যেগুলো তোমাকে বলতে পারবো না, দেখাতে পারবো না। লক্ষ্য করলাম আমার চোখ বেয়ে পানি পড়ছে আন্টিরও। উনি ইমোশনাল মানুষও, তাই আর চাই না গো কিছু বলতে। আমি ঘুমাবো, যাও তুমিও ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ করেই 3টায় ঘুম ভেঙে গেল। দেখি গ্লাস জগ সব ফাঁকা। পানি খেতে ইচ্ছে করছে, তাই উঠে কিচেনে যাচ্ছিলাম। দেখি সমুদ্রের ঘরে লাইটও জ্বলছে।
কি করছো? রুমে গিয়ে দেখি সে বিয়ারের বোতল নিয়ে বসেছে, এক হাতে সিগারেট, অন্য হাতে বিয়ার। আল্লাহ, আন্টি দেখলে তো কষ্ট পাবে। আমি রুমে ঢুকেই ওর দরজা বন্ধ করে দিলাম। সে তাকিয়ে আছে আর বলল, কেন জানি মনে হচ্ছিল তুমি আসবে। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি বাসায় ড্রিঙ্কস করছেন? করছি তো। উঠে আসতে আসতে বলল, ভালো করে দাঁড়াতেও পারছি না, পড়ে যেতে ধরেছিল, আমি গিয়ে ধরলাম। তা তো দেখতে পাচ্ছি। আন্টি কথা তো একবার ভাবতে পারতেন। সে আমাকে বুকের মধ্যে টেনে বলল, নীরা, আর পারছি না, আর পারতে হবে না, আমি খুব তাড়াতাড়ি আপনাদের বাসা ছেড়ে দিব। সে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, আমাকে কি মেরে ফেলতে চাও? তাহলে একেবারে মেরে ফেলো। আমি জবাব না দিয়ে ওনাকে শুইয়ে দিলাম। সে ঘুমিয়েও গেল। রুমটা পরিষ্কার করে দিলাম, দিয়ে লাইট অফ করে দিয়ে বের হতে যাব, এমন সময় সে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, নীরা, ভালোবাসি। আমি ভালোবাসি না? আমি অন্য কারোর হয়ে গেলে তোমার কিছু যায় আসে না? না, কিছু যায় আসে না। নীরা, তোমার জেদ কিন্তু 3টা জীবনকে নষ্ট করে দেবে। তোমার, আমার, আয়শার। আমার জীবন নষ্ট হবে না? ও, তার মানে আমার জীবন নষ্ট হলে তোমার কিছু না, আমি নষ্ট হয়ে গেলে তোমার কিছু না? তোমার কিছুই হবে না। তুমি ভালো থাকবে, একটা সংসার ভালো রাখার জন্য যা যা প্রয়োজন সবই রাইসার মধ্যে আছে। তুমি ভালো থাকবে মশাই। ওনাকে আগে আমি মশাই বলে ডাকতাম। আর সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো ভালোবাসা, যা রাইসা তোমাকে বাসে। আর আমি তোমাকে ভালোবাসি, যে সে তো আমাকে ভালোবাসা পাবে না। ওর জীবনটা আমি কেন নষ্ট করতে পারবো বলো? সে কি আমায় ভালোবাসা পাবে? সময় দাও নিজেকে, তুমি ওকে ভালোবাসতে পারবে। ভালোবাসাটা এতটাও কঠিন না। তাহলে তোমার জন্য এত কষ্ট কেন হচ্ছে? কেন আমাকে ভালোবাসো? নষ্ট হয়ে যাবে নীরা আমি তোমাকে ছাড়া। যাকে ভালোবাসি তাকে আবার কি ভালোবাসো বলো? এবার আর কোনো জবাব নেই। সে ঘুমিয়ে পড়েছে, বাচ্চার মতো লাগছে। এই লোক, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি, খুবই, কিন্তু তোমাকে আর চাই না আমি ফেরত গো বলে রুম থেকে বেরিয়ে এলাম। ধুর, ঘুম ধরে না কেন? রোজ রাতে ঘুমের সাথে এক প্রকার যুদ্ধ করতে করতে ঘুমিয়ে যাই। জানি না কে আমার কাছে ঘুম, কে আমার কাছে নাই, না আছে আমি কারোর পাশে। এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ফোন বাজতেই ঘুমটার 12টা বাজিয়ে দিল। দেখি স্পর্শের 19টা মিসড কল। মানে এতই ঘুমিয়েছিলাম যে 18 বার কল করেছে আমি বুঝতেই পারিনি। ভাবলাম ফ্রেশ হয়ে কল ব্যাক করব। ফ্রেশ হয়ে দেখি 11টা বাজে, আজও ক্লাস মিস। ফ্রেশ হয়ে এসে দেখি আন্টিও বসে আছে বেডে। কি গো আন্টি, এমন করে কি দেখছো? নীরা, তুই অন্য কাউকে বিয়ে করে নে, আমার ছেলে তো যোগ্য না। কি হয়েছে সকাল সকাল এসব কথা? বাইরে রাইসার সাথেও আন্টি আর বলতে পারল না। বুঝতে পারলাম তোমার বাড়ির হবু বউ। আন্টি, তুই অন্য কাউকে বিয়ে করে সুখে থাক মা। আবার স্পর্শ কল করেছে, এবার ধরলাম। হ্যালো, এতবার কল করছিলাম, ধরছিল না কেন? ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি। দেখা করা যাবে? আজ দেখা করবেন? কোথায়? আন্টি আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল, বাবা তুমি আজ আমাদের বাসায় আসো। কি জানি কি বললো, আন্টি কল রেখে দিল। আমি বললাম, আসবে উনি? বলল, আলমারি থেকে একটা লাল শাড়ি বের করে দিচ্ছি, আজ পরবি। কেন? আমি বলছি তাই। আচ্ছা। রুম থেকে বের হয়ে দেখি সমুদ্র আর রাইসা বেশ ভালোই গল্প করছে। আমাকে দেখে বলল, এই যে মিস ভাড়াটিয়া, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসেন। আমাকে দেখিয়ে দেখে সে রাইসার কাছাকাছি যাচ্ছে। আজ কেন জানি আমার রাগ হচ্ছে না, কেন জানি খুব হাসি পাচ্ছে সমুদ্রকে আমাকে রাগানোর জন্য এইসব করছে। আমি বললাম, আচ্ছা আমি কিছু আনছি। রান্নাঘরে গেলাম, ভাবলাম নুডলস করে দিই। সে পেছন থেকে এসে বলছে, আমাকে আর আয়েশাকে একসাথে কেমন লাগছিল বললেন না তো? আমার কথা শোনার জন্য অপেক্ষা করছিলেন? অনেক কষ্টে হাসি চেপে রেখেছি। না, অপেক্ষা করব কেন তাহলে? আচ্ছা যাই হোক, আমি তো আপনাকে আগেই বলেছি আপনাদের বেশ ভালো মানাবে। জানি। আর হ্যাঁ, খাবারটা তাড়াতাড়ি নিয়ে আসেন, রাইসা অপেক্ষা করছে। আচ্ছা আসছি। মশাই শুনেন। কি? আচ্ছা জনাব, আপনি কি আমাকে জ্বালানোর চেষ্টা করছেন? না। আপনি জ্বলছেন? না তো। তবে কি জানেন, আমাকে জ্বালানোর চেষ্টায় আপনি নিজে অনেক বেশি জ্বলছেন, তাই এগুলো করিয়েন না। আমি কি করব না করবো আমার ব্যাপার, বুঝলেন? আচ্ছা বুঝলাম। সে চলে গেল। আমি খাবার নিয়ে রাইসার ওকে দিলাম। এমন সময় আন্টি শাড়ি নিয়ে বের হয়েছে, লাল সিঁদুর রং কাতানরা শাড়ি। এই নীরা, জি এদিকে আয়। হ্যাঁ বলো। এই ধর, আজ এই শাড়িটা পরবি আর সুন্দর করে সাজবি। সমুদ্র রাইসার মাথার উপর দিয়ে ব্যাপারটা যাচ্ছে, বেশ বুঝতে পারছি। সমুদ্র বলল, কেন আজকে তোমার ভাড়াটিয়াকে কেউ দেখতে আসছে মা? হ্যাঁ, স্পর্শকে দুপুরে ডেকেছি। স্পর্শ নাম শুনে সমুদ্র তেলে বেগুনে জ্বলে উঠল।
আর বলল কেন আসবে? আমি আসতে বলেছি তাই। মা, তুমি যাকে তাকে বাসায় ডাকো কেন? আমার বাসা, আমি যাকে ইচ্ছা ডাকবো, তোর কি? আর রাইসা দুপুরে না খেয়ে যেও না কেমন? নীরার হবু বোরকেও দেখে যাবে কেমন? রাইসা মাথা নাড়ালো। সমুদ্র বেচারা না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। এগুলো দেখতে দেখতে দেখি 1টা বেজে গেছে। যাই, গোসলে যাই। আমার শাড়িও পরা লাগবে, স্পর্শ নাকি 2টায় আসবে। গোসল করে শাড়ি পরে ফেলেছি। দরজায় কি জানি টোকা দিল। খুলে দেখি জনাব আপনি এখানে এখন। কিছু না বলে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। করছেন কি? কেউ দেখলে খারাপ ভাববে। আপনি বের হন। বা, দেখতে তো বেশ সুন্দর লাগছে। আর কেউ কিছু মনে করবে না। সবাই সব জানে। মা বাবা তো জানে যে আমি তোমাকে। রাইসাও জানে। আপনার হবু বউ, সে যদি আমাকে আর আপনাকে অবস্থায় দেখে সেটা কি ভালো দেখাবে? ওর কি অজানা তোমার মনে হয়? অজানা জানা সেটা ব্যাপার না। এখন আপনি বের হবেন, বের হন। আরে দেখো তো কি আছে, কি এনেছি। নীল রেশমি চুড়ি দেখি, হাতটা দাও বলে নিজেই পরানো শুরু করলো। বাচ্চাদের মতো চেহারা করে বেশ আনন্দ নিয়ে কাজ ঠিক করছে, মানে চুড়ি পরানোর কাজটা সে করছে। দেখে বেশ ভালো লাগছে আমার, হাসিও পাচ্ছে। আবার সেইক্ষণেই রাগ হচ্ছে। আগে এত ভালোবাসলে কি দোষ হতো? এই অপছন্দ হয়েছে তোমার? সমুদ্রের কথায় বাস্তবে ফিরলাম। কোথায় পেলে তুমি? আকাশ থেকে আনছি। কি যে প্রশ্ন করো না, কিনে আনছি, নাহলে কোথায় পাবো? এই অবস্থায় বাইরে কেন গিয়েছিলে? কেন আবার চুরি আনতে? তুমি কি পাগল নাকি? তা তোমার জন্য তো অনেক আগে থেকেই। এখন বলো, চুরিগুলো ভালো লাগছে? জানো তো, পাগুলো কিন্তু ঠিক হয়ে যায়, তুমিও ঠিক হয়ে যাবা। বেশ রাগ করে বলল, তোমার সাথে কথা আমি পারবো না। শোনো, লাল টিপ পরবা না, কোনো টিপ পরবা না। যদি খুব ইচ্ছে করে তাহলে কালো টিপ পরবা। আচ্ছা দেখি। আচ্ছা আমি গেলাম, রেডি হয়ে নিচে আসো। যাচ্ছি। যাও। চলে গেল। সাজতে বসলাম। চোখে কাজল, ঠোঁটে রাঙানো লাল লিপস্টিক, চুলগুলো ছেড়ে দিলাম আর কানে ছোট্ট 2টা ঝুমকো। ব্যাস আমি রেডি, বেরিয়ে আসলাম। রাইসা আন্টি, সমুদ্র আঙ্কেল আমার দিকে হা করে তাকিয়েছে। আমাকে কি বিচ্ছিরি লাগছে? না, আয়নায় তো ভালোই লাগলো। কি গো আঙ্কেল আন্টি, আমাকে কি খারাপ লাগছে? না রে মা, অনেক সুন্দর লাগছে। তাহলে এমনি দেখছো কেন? নজর যেন না লাগে তাই। আচ্ছা বাদ দো এসব কথা। তোমার রান্না সব শেষ? তাহলে যাও, রেডি হয়ে আসো, স্পর্শ তো চলে আসবেন। তোমরা গল্প করো, আমরা রেডি হয়ে আসছি। আপি, তোমাকে খুব সুন্দর লাগছে। তাই? ধন্যবাদ বোন। রাইসা আমাকে টানতে টানতে সোফায় নিয়ে গেল। আপনি, তুমি এত সুন্দর কেন? আমি সুন্দর কারণ তোমার চোখের দেখার ভাব সুন্দর, বুঝলাম। আমাদের বিয়েতে তুমি আমাকে সাজিয়ে দিবা। আচ্ছা। কথাটা শুনে কেমন যেন একটা ধাক্কা খেলাম। তাও নিজেকে সামনে নিয়ে বললাম, আচ্ছা আপু, দিব। দাওয়াত দিবা তো আমাকে? তোমাকে আবার দাওয়াত না দিই আর সমুদ্র ভাই তোমাকে ছাড়া যাবে? তোমার মনে হয় বিয়ে হতে যাচ্ছে এখনো সমুদ্রকে ভাইয়া বলবে? পরে অভ্যাস হয়ে যাবে। আচ্ছা আপা, আমাকে একটু ফ্রেশ হতে হবে। আমার রুমে যাও, ওখানে সব আছে। ওকে আপ্পি। মেয়েটা কত প্রাণোচ্ছল, তোতা পাখির মতো কথা বলে। মনে মনে হাসছিলাম এগুলো ভাবতে ভাবতে। হঠাৎ করে সমুদ্র পেছন থেকে আমার মাথাটা উঁচিয়ে দিয়ে কপালে একটা আপ্পা দিয়ে দিল। এটা কি ছিল? আপ্পা দিছে বুঝতে পারবো নাই। আবার একটা দিয়ে বলল, এবার বুঝতে পারছো? না, আরো দেয়া লাগবে। না লাগবে না। আপনি এগুলো কেন করছেন বলেন তো? সমুদ্র কিছু বলতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল। মনে হয় স্পর্শ এসে গেছেন। আমি দেখছি বলেই চলে গেল সমুদ্র। ঠিকই স্পর্শ এসেছে। আমাকে দেখে 5 সেকেন্ডের জন্য থেমে গিয়েছিল, আবার হেঁটে এসে সমুদ্রের হাত ফুলের বুকটা নিল। সুন্দর লাগছে নীরা আপনাকে। ধন্যবাদ। আচ্ছা আপনারা গল্প করুন, আমি আন্টিকে ডেকে আনছি। ও আন্টি আর আঙ্কেল হলো তোমাদের? চলে এসছে তো উনি? হ্যাঁ হয়ে গেছে, চলো চলো। আসসালামু আলাইকুম স্পর্শ। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা? আমরা ভালো আছি। এসো আগে খেয়ে নিই, তারপর গল্প সল্প করবো। আচ্ছা চলেন। এসে দেখি সমুদ্র উধাও। স্পর্শ একা বলেছিল, হ্যাঁ বাবা বসো। উনিও বসে গেলেন। রাইসাও চলে এলো, ও বসে গেল। কিন্তু সমুদ্র কই? আন্টি আঙ্কেল তোমরাও বসো, সবাই একসাথে বসে খাই। স্পর্শর ডানে আন্টি, তার ডানে আঙ্কেল, আর তার ডানে রাইসা। রাইসার ডানের চেয়ার আর স্পর্শের বামের চেয়ার ফাঁকা আছে। আমি বামে বসতে যাব, কই থেকে জানি সমুদ্র এসে বসে পড়ল। তাই আমাকে সমুদ্র বামে আর রাইসার ডানে বসতে হলো। খাওয়া দাওয়া চলছে। রাইসাও কিছু নাও। না আপু, আর কিছু নিব না। নীরা, আপনিও তো কিছু নিলেন না। স্পর্শ বলল আমাকে। আমারও খাওয়া শেষ, আপনি কিছু নিন। হ্যাঁ তা নিব, টমেটোর চাটনিটা দেন। এই নিন। সমুদ্র, আপনি কিছু নেবেন? না। কানে কাছে মুখ এনে বলল, সিগারেট লাগবে মনে হয়। আমি বেশ চমকে গেলাম।
এর কি মাথা গেছে? মাথা কি গেছে আপনার? হয়তো। তোমার আর ওর আধিক্যতা আমার পছন্দ হচ্ছে না, সহ্য করতে পারছি না। বসে সে উঠে চলে গেল। সব একসাথে গল্প করছে, কিন্তু সমুদ্র নেই। আন্টি বলল, নীরাজা, ওনাকে ছাদটা দেখাই আন। বুঝতে পারলাম আন্টি আমাদের একলা কিছু সময় দিতে চাইছেন। উনিও বলে উঠল, চলুন দেখে আসি। আচ্ছা চলেন। ছাদে গিয়ে দেখি আমার জনাব সত্যি সত্যি সিগারেট খাচ্ছেন। কি ব্যাপার, সিগারেট খান নাকি? স্পর্শ বলল কথাটা। আপনি খান না? না, বাজে কোনো অভ্যাস নেই। তাহলে তো নীরা অনেক লাকি, ভালো ছেলে পাচ্ছে, তাই না নীরা? আমাদের মতো খারাপ কোনো ছেলে পাচ্ছে না। আমি অনেক লাকি হব যদি সত্যি ওনাকে পাই। সন্দেহ আছে পাও নিয়ে? হ্যাঁ, ব্যাপক। উনি তো রাজি হচ্ছেন না কেন? কোনো একজনকে নাকি ভালোবাসে। হ্যাঁ, তা তো বাসে। আপনাকে আমি বুঝতে পারছি না কি বলবো। সমুদ্র সিগারেটটা ফেলেন, আমার গন্ধে সমস্যা আছে। এত কাহিনী করার কি আছে বাবু? বলো না যে তোমাদের একলা কিছু সময় চাই। সে চলে গেল, আমিও আর কিছু বললাম না। ও চলে যাওয়ার পর আমি স্পর্শ দুজনেই চুপচাপ আছি। শেষে স্পর্শে কথা শুরু করলো। আপনার জন্য একটা জিনিস এনেছি। কি? পায়েল। নিচে পরে দিতে পারি? না। আচ্ছা, এই নিন, ভালো লাগলে পড়েন। পড়বো। বিয়েটা আমাদের হচ্ছে জানি না, তাহলে কে জানে? তাও জানি না। সে হঠাৎ হাঁটু গিরে আন্টি নিয়ে প্রিপারেশন করে প্রপোজ করে বসলো। এটা বিয়ের প্রপোজাল না। আমরা কি একটু সহজ হতে পারি? আংটি নিয়ে সহজ হওয়ার প্রপোজাল? ভেবেছিলাম তো বিয়ের প্রপোজাল দিব, আর হলো কই। আমার তাও সময় লাগবে, ততদিন আংটিটা নিজের কাছে রেখে দিন। আচ্ছা চলেন নিচে যাই। চলেন। স্পর্শ চলে গেল, রাইসাও চলে গেল। আন্টি আর আমি গল্প করছি। নীরা ছেলেটাকে আমার বেশ ভালো লেগেছে। তাই? বেশ ভালোই। উনি, আমার একটু সময় লাগবে। যা হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। বুঝে উঠলে আমার শুধু একটা সময় লাগবে। বলতে বলতে রাইসার বাবার কল চলে এলো। বিয়ের নিয়ে কথা বলতে চান। সমুদ্রকে ডাকা হলো সে কি বলেও শোনার জন্য। বলতে বলতে রাইসার বাবার কল চলে এলো। সে এসে রাইসার বাবাকে বলল 30 মিনিট পর তাকে জানানো হবে। আঙ্কেল আন্টি সবাই চুপচাপ বসে আছি। সমুদ্র মুখে কুল পেটে আছে। আমি কথা শুরু করলাম। 15 মিনিট চলে গেছে, এবার তো কিছু বলেন। মা, তোমার নীরাকে কেমন লাগলো? বউ হিসেবে বিবেচনা করবে। বাবা, তোমাকে বলছি, এতদিন হয়তো বুঝে গেছো নীরাকে ভালোবাসি। আন্টি বলো, শুধু তুই ওকে বউ করতে চাইলে তো হবে না, নীরাকেও তো তোকে স্বামী করতে চাও লাগবে। তোকেও তোর পছন্দ করার লাগবে নাকি? তা ঠিক। নীরা শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করছি, বিয়ে করবে আমায়? তোমায় ছাড়া অন্য কাউকে হয়তো ভালোবাসতে পারবো না, আর আমার জীবন নষ্ট হয়ে গেলে এর দায়ভার তোমার। তুমি কি ওকে জোর করছিস? তুই ওকে জোর করে সম্পর্ক হয় না সমু। না মা, ওনাকে জোর করা ছেড়ে দিয়েছি। আমি শুধু সত্যিটা বলছি। আমি আপনাকে ভালোবাসি, এটা আপনি নিজেও জানেন, কিন্তু হ্যাঁ, আপনাকে বিয়ে করতে চাই না। ওকে ফাইন। মা রাইসার বাবাকে ফোন দিয়ে বলো আমি রাইসাকে 7 দিনের মধ্যে বিয়ে করতে চাই। কাল যেন উনি ওনার পরিবার নিয়ে আসেন। কথা বলে যাব। ওর চোখে প্রথমবার পানি দেখলাম। আচ্ছা নীরা, আমার রুমে আসো, কথা আছে। আর হ্যাঁ, মা বিয়ের সব আয়োজন নীরা করবে। আমি কেন করব? আমি বলছি তাই। তুমি বললেই হবে। আমি জোর খাটাতে চাইছি না, তাই জোর করিও না। দেখো রাইসার বাবা আমি পছন্দ করে না, বুঝোই তো এটা। কেন করলে না? করলে আমার কিছু যায় আসে না। ধুর মাথা। আচ্ছা করব। রুমে এসো। ফ্রেশ হয়ে আসছি। আন্টি তুমি এসো। আমি যাব না মা, তোরা আজ ঝামেলাটা মিটিয়ে নে। এটা খারাপ দেখে আন্টি, আমরা তোকেও চিনি, আমার ছেলেকেও চিনি। যা ঝামেলাটা মিটিয়ে নে। আমি আর কিছু বললাম না। ফ্রেশ হয়ে ওর রুমে গিয়ে দেখলাম দেখিও নেই। আন্টি বলল ছাদে গেছে। আমিও ছাদে গেলাম। দেখি যা ভেবেছিলাম তাই, তার প্রথম ভালোবাসা মানে সিগারেট খাচ্ছে। গিয়ে বললাম বলো। মানে? আর সিগারেটটা ফেলো। সে কথাটা কানই দিল না, তাই নিজে হাত থেকে নিয়ে ফেলে দিলাম। এখন আমার হাতে সিগারেট সহ্য করতে পারো না, অন্য কারো কাছে আমাকে সহ্য করতে পারবে কি করে? তোমাকে তো প্রথমে অন্য কারোর সাথে দেখেছি না, আগেও তো তাও রাহার সাথে দেখেছি। তাহলে রাহা রাহা রাহা? হ্যাঁ রাহা। রাহা ছাড়া তোমার কিছু আছে? তুমি আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তিকে কে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছ। আমি তোমাকে চাই, তুমি আমাকে চাও, এটা ইম্পর্টেন্ট না। রাহা বেশি ইম্পর্টেন্ট। কারেকশন, আমি তোমাকে ভালোবাসি কিন্তু চাই না। কিছু মানুষ হৃদয়ে থাকতে পারে কিন্তু জীবনে না। কেন? কেন চাও না? কাছে জেনে নিয়ে বলল কেন চাইব? আচ্ছা তুমি শুনতে চাও কেন চাই না? আচ্ছা তাহলে শোনো। নিঃসন্দেহে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু আমি তোমাকে চাই না। আচ্ছা রাহার সাথে তো তোমার কোনো সম্পর্ক ছিল না, তাই না? না ছিল না। জোর গলায় বলতে পারবা যে ছিল না? কি হলো, মুখে কথা বলো না কেন?
কি বলতে চাও সেটা বলো। শোনো, যখন তোমার সাথে সম্পর্ক ছিলাম তখন তুমি একটা বিহেভ করতাম, থাকলে থাকো, না থাকলে চলে যেতে পারো। আমি বারবারই বলে গেছি যে নির্লজ্জের মতো। এই তোমার কাছে আমি কি চাইতাম? খালি একটু সময় চাইতাম। তোমার বন্ধু বান্ধবীদের জন্য সময় হতো, ঘুরে বেড়ানোর সময় হতো, অন্য মেয়ের সাথে ডেটিং করার সময় হতো, কিন্তু আমার জন্য সময় হতো না। এই এতটাই কি অবহেলিত আমি? আর হ্যাঁ, আমাকে যে ভালোবাসার প্রস্তাব দিচ্ছিলা সেটা কি মন থেকে দিছিলা তোর আগের চোটে? চ্যালেঞ্জ লাগছিল ফ্রেন্ডের সাথে, ওই মেয়ের সাথে প্রেম করব তারপর ছেড়ে দিব। তুমি তো করেছো, জিতে গেছো তুমি। এখন ফের কিসের ব্যান্ডের গান তোমার? রাহা তোমার কেউ নাই, তাই না? এই ওকে নিয়ে যে রাত কাটিয়েছ মনে করেছো জানি না? হোটেল এভারেস্টে রুম নাম্বার 376, ছবি দেখাবো, দেখবা? এখন কেন রে ভাই ভালোবাসি করে নাটক করতেছোস? যখন তোমাকে আমার দরকার ছিল তুমি ছিলে না। শোনো, মনে এত কালো ছায়া নিয়ে আমি তোমাকে চাই না। আমি তোমাকে কখনো সম্মান করতে পারবো না। একটা সম্পর্কে ভালোবাসা না থাকুক, কিন্তু সম্মানটা নষ্ট হলে হয় না। বেমানকে ক্ষমা করা যায়, কিন্তু আবার বিশ্বাস করার মতো ভুল করা যায় না। আমি চাইও না, সব ক্লিয়ার। আচ্ছা, কেন করলে আমার সাথে ওই থাপ্পড়টার প্রতিশোধ নিছিলাম? আমাকে একটা থাপ্পড় মেরে তো প্রতিশোধ নিতে পারতা। কি দরকার ছিল আমার 3টা বছর বিষাক্ত করে তোলার? ইস, এত ঘৃণা আমার জন্য? তোমার সত্যি মনে হয় আমি তোমার উপর প্রতিশোধ নিছি? আমি আর রাহাকে নিয়ে হোটেলে রাত কাটিয়েছি। মেয়েরা এতটা ঘৃণা করো না, তোমার ঘৃণা আমার সহ্য হবে না। হ্যাঁ, আমি রাহাকে নিয়ে হোটেলে গিয়েছিলাম, বাট ওকে আমি ছুঁয়েও নাই। I was fully drunk. She took the advantage and take some snap, and then that photograph she gave you. That's it. নীরা, আমি বাজি ধরেছিলাম, কিন্তু তোমাকে বোঝার পর সত্যি ভালোবেসে ফেলেছিলাম। আর যাই হোক, আমি তোমাকে চাই না। না তোমাকে ভালো রাখতে পারবো, না নিজে ভালো থাকতে পারবো, তাই চাই না তোমাকে। ওকে নীরা, তুমি যা চাও তাই হবে, ভালো থেকো। আর হ্যাঁ, আজ রাতে যদি ঘুম ভেঙে যায় তাও আমার রুমে এসো না, সহ্য করতে পারবে না। এটা বলেই চলে গেল। আমি কিছুক্ষণ ছাদে থেকে গেলাম আর মনে মনে ভাবছি, আচ্ছা সমুদ্রের ছবিগুলো না হয় ভুল, কিন্তু তোমার আর ওর কাছে আসার ভিডিওটাও কি ভুল? তখন কি বাজি ধরেছিলে, না অন্য কিছু? ভাবছিলাম, আর আন্টি ছাদে এসে পড়ল। কাউকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছা করছে, নিজেকে ধরে রাখতে পারলাম না। ছাদে বসে পড়লাম বাচ্চা মানুষদের মতো কাঁদতে কাঁদতে। আন্টির সামনে জড়িয়ে ধরল আর বলল, নীরা, তুই যা করেছিস ভালো করছিস মা। আন্টি, আমিও তোমার ছেলেকে ভালোবাসি, বিশ্বাস করো, কিন্তু ওকে ভরসাটা আর করতে পারি না। যাকে বিশ্বাসই করতে পারি না তাকে ভালো রাখবো কি করে? বললাম না, তুই যা করেছিস ভালো করেছিস। এত জোর গলায় কি করে বলছো? বলছি কারণ আমি জানি। কি জানো তুমি? বেশ অবাক হয়ে, কাল আমি রাজকে কল দিয়েছিলাম। আমার অত রাতে কল পেয়ে বেশ অবাক হয়ে গিয়েছে। ওকে জিজ্ঞাসা করলাম রাহা আর সমুদ্রর সম্পর্কের বিষয়। প্রথমে মুখ খুলতে চাইনি, পরে বলল, আমার ছেলেরও দোষ আছে, যা বুঝলাম। মানে কি কি শুনেছ তুমি? যা প্রয়োজন ততটুকুন। আন্টি, তোমার কি মনে হয় তোমার ছেলেকে আমি কষ্ট দিচ্ছি? না রে মা, তুই হচ্ছে রোজ রাতে এখন নিয়ম করে ঘুমের ওষুধ খাস, তা বুঝি রে। তুই যে রাতে ট্যাব জোরে ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদিস, তা বুঝি রে মা। অনেকক্ষণ আন্টিকে ধরে কাঁদলাম, বেশ হালকা লাগছে এখন। আন্টি বলল, চল খেতে যাবি? চলো। সব একসাথে খাওয়া শেষ করলাম। আঙ্কেল বলল, রাইসার বাবা কাল বিয়ের দিন তারিখ ঠিক করতে আসবে। কথাটা শুনে আর আগের মতো খারাপ লাগাটা অনুভব করলাম না। একটা কথা আছে না, অনুভূতি কারোর জন্য নষ্ট হয়ে গেলে তা ফিরে পাওয়া কষ্টকর। তা আজ প্রমাণ পেলাম। বিয়ের আয়োজক কিন্তু আপনি নীরা। হ্যাঁ, তা আমি জানি। কোনো ত্রুটি যেন না হয়, আপনার চেষ্টা করব। সে চলে গেল তার রুমে। খাওয়া শেষ সবার। আমিও বিছানায় গায়ে দিতেই ঘুমিয়ে গেলাম। ঘুমের ওষুধের তো কিছু ক্ষমতা আছে, তাই না? সকালে আন্টিকে রান্নাতে সাহায্য করলাম। বেশিরভাগ রান্নাই আমার পছন্দের। মনে হচ্ছে এক দফা খাওয়া যেতে পারে। একটা রাইসার পরিবার এলো, রাইসার ভাইও আছে দেখি। মনে হয় আমার থেকে বড়ই হবে। পরিবারের সদস্য সংখ্যা 4 জন, সুখী পরিবার। খাওয়া দাওয়া শেষে এবার বিয়ের গল্প। আমি চলে যাচ্ছিলাম, আন্টি হাতে টেনে নিজের কাছে বসে নিল। হ্যাঁ রে, কে এটা? আমার মেয়ে বলতে পারিস, বেশ মিষ্টি মেয়ে তো। হ্যাঁ, কিন্তু মুখ খুললে তিতা বের হবে। কি করবো বলেন তো আঙ্কেল? জন্মের সময় নিম পাতা খাইয়েছিল মধুর বদলে। ভেবেছিল নিম পাতার উপকারিতা পাবো। সবাই বেশ সহু করে হেসে উঠল। তা বিয়ের গল্প শুরু করা যাক? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আঙ্কেল। বিয়েটা 7 দিনের মধ্যে হলে ভালো হয়। এত তারা কিসের বাবা? আচ্ছা একটু। আচ্ছা তাই হবে বাবা।
বিয়ে ঠিক হয়ে গেল, আর 5 দিন পর মুখে বলাটা যত সহজ, কাজ সামলানো ততটাই কঠিন। রাইসার ভাই বলল একটা ভালো ওয়েডিং প্ল্যানার অ্যাপয়েন্ট করা দরকার। এত কম সময় কি হয়ে হবে? সমুদ্র বলল নীরবই সব করবেন। এবার রাইসার বাবা বলে উঠল, এই মেয়েটাও বিয়েতে থাকবে? তা থাকুক, বিয়ের পর কিন্তু তাকে আমি অ্যালাউ করব না। কিছু বলতে যাব সমুদ্র বলে দিল, হ্যাঁ সে তো থাকবেই, সে চাইলে বিয়ের পরেও থাকবে। আপনি অ্যালাউ করেন আর না করেন? না বাবা, সেটা বলেনি। বিয়ের পর মেয়েদের একটু ইনসিকিউরিটি বেশি থাকে, আর একটা অবিবাহিত মেয়ে থাকলে তা আরও বেশি হয়ে যায়, তাই আর কি। আন্টি আমি চাইলে হয়তো রাইসা এই বাড়িতে আসতোই না। একটা মানে হয় আপনি জানেন, শুধু সবাই জানে। আর রাইসা তুমিও কি মনে হয় তোমার দাম্পত্য জীবনে আমি অসুখ আনব? না আপু, তুমি সত্যি অনেক ভালো। আর হ্যাঁ, বিয়ের প্ল্যানিংয়ে আমাকে নিবে তো? হ্যাঁ অবশ্যই নিব, নিজের বিয়ে চাইলে তুমিও থাকবা। আর হ্যাঁ আঙ্কেল, আমারও হয়তো বিয়ে হয়ে যাচ্ছে আর কয়েকদিন পর, তা চিন্তা করিয়েন না, পশ্চিম বাংলা সিরিয়ালের মতো কোনো কাজ করব না। তো ডিসিশন এটাই হলো যে আর 5 দিন পর সমুদ্র আর রাইসার বিয়ে হবে। সবই চলে গেল। আন্টি আর আমি বসলাম, আঙ্কেল এলো, পরে সমুদ্র এলো। গায়ে হলুদটা কমিউনিটি সেন্টারে হবে, আর ওই দিনেই একসাথে রাইসারও হয়ে যাবে। বিয়ে তারা কোথায় করবে তাদের ব্যাপার, কিন্তু বিয়ের রিসেপশন কমিউনিটিতে হবে, কোনো ঝামেলা বাড়িতে হবে না। তো বাড়ির পাশে কমিউনিটি সেন্টারটা বুক করে দিই বলো? হ্যাঁ করে দাও, দেখো কত টাকা লাগে। ওকে আচ্ছা আন্টি, মেয়ের গহনা আর বিয়ের কেনাকাটা কবে থেকে শুরু করবা? আর দাওয়াতের কার্ড? আজকে যাওয়ার সময় তো নাই। হ্যাঁ সন্ধ্যায় সবাই যাব, আর ওই দিক থেকে রাইসাকেও ডেকে নিব। আচ্ছা তো ফ্রেশ হয়ে নাও নীরা। বিয়ে তার হলুদে কমপক্ষে মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ কি কালার জামা পরবে তা ঠিক করলা? আগে রাইসার সাথে কথা বলি, ওরও তো একটা বিয়ে পছন্দের কিছু থাকতে পারে। মেয়েদের বিয়ে নিয়ে কত প্ল্যানিং থাকে, তা আপনি বুঝবেন না। হতে পারে না হয়। আচ্ছা রেডি হয়ে যান, একটু পর বের হব। আঙ্কেল আন্টি তোমরাও রেডি হও। রুমে গিয়ে রেডি হলাম। সমুদ্র নাকি গাড়ি চালাবে। পেছনে বসতে যাচ্ছিলাম, নীরার সামনে বসুক। আঙ্কেল সামনে বসুক, আমি পেছনে বসি। কেন সামনে বসলে জাত যাবে তোমার? না তা না, তাহলে বসো। আচ্ছা। গাড়ি যাচ্ছে আপন মনে, আঙ্কেল আন্টি বেশ গল্প করছে। সমুদ্র আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, মাঝে মাঝে সামনে শপিং মলে। গিয়ে রাইসাকে কল দেওয়া হলো যেন সে আসে। তারা নাকি আগেই চলে এসেছে। গিয়ে দেখি তারা মলে ওয়েট করছে। শাড়ির স্টলে গেলাম, ওর জন্য 4টা কাতান আর একটা বেনারসি কিনা হলো। গহনার সব কেনা শেষ। রাইসাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা গায়ে হলুদে কী রং পরবে তোমরা? ট্র্যাডিশনালটাই পরি, হলুদ আর লাল। আচ্ছা তাই হলো, ছেলে পক্ষরা নীল পড়ুক। আচ্ছা। সব বাজার শেষ, সব কাজও শেষ। বাইরে এসে বেশ ক্লান্ত সবাই। কাল কার্ড দেওয়া শুরু হবে, বিয়ের কার্ড। সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। ওমা, ফুলের তো অর্ডার দিইনি। সমুদ্র রুমে গেলাম জিজ্ঞাসা করতে যে কি ফুল ইউজ করব। তুমি তো সব জানোই আমার কি পছন্দ আর কি পছন্দ অপছন্দ। অর্কিডস, এই সময় হলো তো ভালো অর্কিডস পাওয়া যাবে না। তুমি ওয়েডিং প্ল্যানার, যা ভালো করো লাগাও। ওকে আচ্ছা আমি যাই, গুড নাইট। কোনো কিছুই তো ভালো হচ্ছে না, রাতটা কি হবে? আমি আর কথা বাড়ালাম না, চলে এলাম। ঘুম থেকে উঠে দেখি কার্ড চলে এসেছে। সমুদ্র আমার রুমে এসে 2টা কার্ড আর একটা ব্যাগ হাতে দিল। এটা কি আর 2টা কেন? তুমি আমার বিয়েতে এটা পরবে, আর একটা তোমার জন্য আর অন্যটা স্পর্শের জন্য। ও আচ্ছা, তো কি গিফট নেবেন আমার কাছ থেকে? হাসছেন যে? ফাঁসির আসামিকে জিজ্ঞাসা করছো কিভাবে মরতে চান আজও? আচ্ছা শুনুন, আপনার জন্য এই নীল পাঞ্জাবিটা কিনেছি, পারলে কখনো পরিয়েন। আচ্ছা এই নীরা। হ্যাঁ কিছু না বলে সে চলে গেল। সব কাজ শেষ। আজ হলুদ সন্ধ্যা সমুদ্রর। রাইসাকে অনেক সুন্দর লাগছে। সমুদ্রকে দেখিয়ে আমার দেয়া পাঞ্জাবিটা পরেছে। সারাদিন দেখিনি ওকে, সকালে চলে এসেছি, কাজ নিয়ে ব্যস্ত। সমুদ্রকে অন্য কারো হাতে হতে দেখবো তা ভাবিনি কখনো। যাক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কে একজন ভুলে সমুদ্রের সাইডে হলুদ রেখে শীতর হলুদে অ্যালার্জি আছে। আল্লাহ, এই আন্টি থাকেন, ওনাকে হলুদ মাখান না, উত্তানটা মাখান, ওনার অ্যালার্জি আছে। আচ্ছা মা, ভালো হাসি মুখে বলে গেলেন, কিন্তু পেছনে গিয়ে কানা খোসা শুরু করেছে ঠিকই। রাইসার পরিবারের লোকজন আমাকে ভালোভাবে নিচ্ছে না। রাইসা বন্ধুবান্ধবীরা ডান্স করলো। রাইসা আর সমুদ্রের কাপল ডান্স করছে, বেশ সত্যি ভালো মানিয়েছে। এক প্যারায় আমাকে আর সমুদ্রকে ডান্স করতে বলল। রাইসা তার নাকি গিফট সে আমার ডান্সটা, ওর ওয়েডিং গিফট। মেয়েরা যে আসলে কী দিয়ে তৈরি তা যে বানিয়েছে সে ভালো জানে, যে ভালোবাসার মানুষকে অন্য কারো কাছে দেখে কি করে।
এতটা কাছে চলে এসেছে যে ওর হৃদস্পন্দন আমি শুনতে পাচ্ছিলাম। আজ হয়তো শেষ এতটা কাছে আসা, আর হবে না। হঠাৎ করে ওর চোখে পানি দেখলাম। আমি আর পারলাম না, সরে এলাম। ভালো মতোই সব শেষ হয়ে গেল। বাইরে এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসলাম। রাতটা অনেক দীর্ঘ হতে যাচ্ছে, আর অনেক কষ্টেরও। ঘুমানো উচিত, কাল সকালে উঠতে হবে। কিন্তু রাতটা কাটাবো কি করে? কাটাতে তো হবেই। কাল ওর বিয়ে, ভাবা যায়। একবার দেখে আসি ওকে, কাল তো অন্য কারোর হয়ে যাবে। শেষবারের মতো আমার মনে করে দেখব। রুমে গিয়ে দেখি ঘুমিয়ে আছে। সারাদিন অনেক ধকল গেছে ওর। কপাল একটা চুমু দিয়ে চলে আসছিলাম, পেছন থেকে কেউ হাত ধরে ফেলল। পেছন থেকে বলল, তুমি তো আপ্পা দিলে, আমাকে দিতে না? সে উঠে এসে একটা আপ্পা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আহ নীরা, এখন ভালোবাসি কথাটা আর তোমার কাছে ম্যাটার করে না, কিন্তু সত্যি ভালোবাসি তোমাকে। আজ অনেকদিন পর ওকে আমি জড়িয়ে ধরলাম। চোখ বরাবর দুজনেরই নোনা জল পড়ছে। বলতে যাব যে আমিও ভালোবাসি, কিন্তু এই ভিডিওটা চোখে ভেসে উঠতেছে। ছেড়ে চোখ মুছতে চলে আসলাম। ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলাম। 6টা ঘুম ভেঙে গেল। বাসায় অনেক মানুষ, তাই ভেঙে গেছে হয়তো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি সবাই উঠে গেছে, সবাই ব্যস্ত। নিরামা, খেনে। বিয়ে বাড়ি খাওয়া দাওয়া কোনো ঠিক ঠিকানা নেই। খেনে তুই? খাই। বর সাহেব খেয়েছেন? এই তো আসলাম, খেতে দাও। এই নাও, খেয়ে নাও। দেখতে দেখতে 11টা বেজে গেল। রেডি হওয়া লাগবে। গোসল সেরে সমুদ্রের দেয়া প্যাডটা খুললাম। দেখি লেহেঙ্গা দিয়েছে বেনারসি কাপড়ের। চুড়ি, চুল, গলার মালা সব পরে ফেললাম। ভালোবাসা মানুষের বিয়েতে যাচ্ছি, কি ভাগ্য আমার। চুরি পড়ছিলাম, হঠাৎ পেছন থেকে এসে সমুদ্র জড়িয়ে নিয়ে ঠোঁটের ঠোঁট বসিয়ে দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই, নীরা এখনো সময় আছে, আমরা শুরু করতে পারি। প্লিজ নীরা, আমি আর পারছি না, প্লিজ। আজ তোমার বিয়ে সমুদ্র, প্লিজ চলে যাও। আচ্ছা চলে যাচ্ছি। দাও মাথায় বেলি ফুলের গাজরাটা পরিয়ে দিই। হ্যাঁ, গাড়িতে উঠতে যাব। নীরা আর আমি একা একটা গাড়িতে যাব, তোমরা অন্য গাড়িতে যাও। এটা শোনার পর অনেকে অনেক কথা বলছে, কিন্তু তাতে মহাশয়ের কোনো মাথা ব্যথাই নেই। ওর সাথে যাওয়া লাগবে আমার। সিগন্যালে গাড়ি থেমেছে। এই প্রথমবার বর নিজে ড্রাইভ করে বিয়েতে যাচ্ছে। সবাই হাঁ করে তাকিয়ে দেখছে, কিন্তু পাশে আমাকে কি ভাবছে জানি না। আমি আর পারছি না। অন্য কারোর হাতে দেখিয়ে কি করে ওকে? ওর কপালে আপ্পা দিয়ে বেরিয়ে এলাম গাড়ি থেকে। প্রাক্তনকে বর্তমান করার একটা সুযোগ ছিল, কিন্তু নেইনি। সব সুযোগ নিতে নেই। চোখ ঝাপসা হয়ে আসছে, মাথাটা ঘুরছে, হয়তো পড়ে যাব। পেছন থেকে অনেক আওয়াজ আসছে। গাড়িটা পেছনে ঘুরে দেখি সমুদ্রের গাড়িটা ট্রাক উড়িয়ে দিয়েছে। মশাই! এই সময় কিছু একটা আমাকে উড়িয়ে দিল। মুখ থুবড়ে পড়ে গেলাম। চোখ ঝাপসা হয়ে উঠেছে অনেক আগেই। আচ্ছা, আমি কি মারা যাচ্ছি? আচ্ছা, যারা মারা যায় তারা কি বুঝতে পারে? আর সমুদ্র, ও কি মারা যাবে? আমার চোখের সামনে অনেক কিছুই ঘটছে, কিন্তু সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। চোখ দুটো আস্তে আস্তে ঝাপসা হয়ে এলো। সমুদ্রেরও আমার দিকে এক চোখে তাকিয়ে আছে, ঠিক দুজন দুজনের একে অপরের দিকে। মশাই, ভালোবাসি।